আসসালামাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি 27 অনলাইন ব্যাচের আরো একটা লাইভ ক্লাসে। যারা ক্লাসটাতে জয়েন করছো সবাই একটু ভাইয়াকে শুরুতেই জানাই দাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কি না। আর আমি একটু দেখতে থাকি আমাদের সাথে কারা কারা জয়েন করছে। তানজু জয়েন করছে আমাদের সাথে, শফিরুল ইসলাম জয়েন করছে আমাদের সাথে, আরমান হোসাইন জয়েন করছে আমাদের সাথে, তারপর আমাদের সাথে আফরোজা আছে, তারপর আমাদের সাথে আছে হচ্ছে নিশু, আমাদের সাথে নুসরাত জয়েন করছে, আমাদের সাথে তাবাসসুম আছে। ওকে, তো সবাই একটু ভাইয়াকে জানাই দাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আরমান হোসাইন ওয়ালাইকুম আসসালাম, তারপরে হচ্ছে শফিরুল ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা একটু জানাই দাও যে তোমরা সবাই কেমন আছো। তৃষা দত্ত জয়েন করছে আমাদের সাথে, নাফিজুল হাসান জয়েন করছে আমাদের সাথে, তারপরে হচ্ছে রাজশ্রী মজুমদার জয়েন করছে আমাদের সাথে, তারপরে দেখি আমাদের সাথে আর কে কে জয়েন করছে। তৃষা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জানাই দাও। সানজিদা আক্তার জয়েন করছে আমাদের সাথে, তারপর হচ্ছে তাইবা নূর আস্থা, তারপরে হচ্ছে আয়েশা আছে আমাদের সাথে, তারপরে আমাদের সাথে দেখি আর কে কে জয়েন করছে। সবাই একটু জয়েন করো, আমরা ইনশাল্লাহ ঠিক 8:30 ক্লাসটা শুরু করবো এবং আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর আমাদের সাথে ফাল্গুনী রহমান জয়েন করছে, তারপর হচ্ছে নাফিজুল হাসান ওয়ালাইকুম আসসালাম, আস্থা জানাদি ছল ক্লিয়ার, রাজশ্রী জানাচ্ছে ক্লিয়ার। ওকে, সো সবাই একটু জয়েন করো। সো আমরা আজকে যেটা করবো, আজকে হচ্ছে কিন্তু এই অধ্যায়ের নবম ক্লাস। সো এটা একটু মাথায় রেখো। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই অধ্যায়ের 9তম ক্লাস আমরা করব, 9th ক্লাস করব। এবং আজকের এই ক্লাসটা করার পর আমাদের আর 2টা ক্লাস বাকি থাকবে, অর্থাৎ আমরা 10th and 11th ক্লাসে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। আজকের ক্লাসের পর আমাদের জাস্ট টুকটাক কিছু টপিক বাকি থাকবে, যেগুলি হচ্ছে সিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না হইলেও দেখা গেছে এমসিকিউ এর জন্য আসে। সো সেই টপিকগুলি আমরা হচ্ছে এর পরের 2টা ক্লাসে দেখব। দেখা গেছে আজকের ক্লাসে আমরা যেই নিয়ে দেখবো, আমরা মেইনলি আজকে বিট নিয়ে পড়ালেখা করব, ঠিক আছে। এবং এই বিটের সাথে মানে আমরা তরঙ্গের তীব্রতা কিন্তু আগেই পড়ে ফেলছিলাম, রাইট? তরঙ্গের তীব্রতা বা তীব্রতা লেভেল। সো আচ্ছা, রিফাত ভাইয়া কবে ক্লাস নেবেন? রিফাত ভাইয়া হচ্ছে ইনশাল্লাহ ঈদের পর থেকে, অর্থাৎ তোমাদের যে নতুন যে অধ্যায়টা শুরু হবে স্থির তড়িৎ, ঈদের পরেই হচ্ছে তোমাদের স্থির তড়িৎ অধ্যায়ের ক্লাস শুরু হবে এবং স্থির তড়িৎ অধ্যায়টা ইনশাল্লাহ তোমাদের রিফাত ভাইয়া কিন্তু ক্লাস নিবে। সো তোমাদের রিফাত ভাইয়ার সাথে এর পরের চ্যাপ্টারেই কিন্তু দেখা হয়ে যাবে হিমেল, এবং আমার সাথে হয়তো বা তোমাদের পরবর্তীতে আবার দেখা হবে, নাও হইতে পারে। আচ্ছা যাই হোক, সেগুলি পরের কথা। বাট যেটা বললাম সেটা হচ্ছে আমরা আর 2টা ক্লাস হবে, মানে আজকের ক্লাসের পর আর 2টা ক্লাস। এবং আমি একটু বলে রাখি, আমাদের যেহেতু ঈদের ছুটিটা তোমাদের আগায় আসছে, এই কারণে আমাদের হচ্ছে শুক্রবারে কিন্তু একটা ক্লাস আছে, এটা একটু মাথায় রেখো আগে থেকে, যে 10ম ক্লাসটা আমরা করব হচ্ছে শুক্রবারে। আর এই 11th বা 11তম বা শেষ ক্লাসটা, এই অধ্যায়ের শেষ ক্লাসটা আমরা করবো ইনশাল্লাহ শনিবারে। এটা কিন্তু একটু মাথায় রেখো। আজকে কি বার? আজকে বুধবার। সো তোমাদের কিন্তু মাথায় রেখো যে শুক্রবার তোমাদের কিন্তু রেগুলার ক্লাস থাকে না, বাট সেই ক্লাস টাইমের বাইরে কিন্তু একটা ক্লাস হবে, এটা কিন্তু একটু মনে রাখো, ঠিক আছে। শুক্রবারে কিন্তু আমরা একটা ক্লাস করব, যেহেতু ঈদের ছুটিটা আগায় আসছে। সো তোমাদের তো শুক্রবার ইউজুয়ালি বন্ধ থাকে, বাট আমাদের ঈদের ছুটি আগায় আসার জন্য আমরা ওই যে পরের যে ক্লাসটা হওয়ার কথা ছিল ওইটা আগে আমরা শুক্রবারে শিফট করে ফেলছি। আর শনিবারে তো আমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাস যেটা থাকার কথা সেটা তো থাকবেই। সো এই চেঞ্জটা একটু মাথায় রেখো যেন নেক্সট ক্লাসটা কারোর মিস না হয়ে যায়। সো আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের তীব্রতা লেভেল বা তীব্রতা, শব্দের তীব্রতার সাথে সম্পর্কযুক্ত, শব্দের তীব্রতার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে বিট, ঠিক আছে। সো আমরা এই শব্দের তীব্রতার সাথে সম্পর্কযুক্ত এই বিট নিয়ে কিন্তু আজকে পড়ালেখা করবো। এবং মাথায় রেখো আজকের এই ক্লাসটা কিন্তু সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু একটু মাথায় রেখো যে সিকিউ এর জন্য কিন্তু এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সবাই একটু জয়েন করতে থাকো। আমরা আর একটু অপেক্ষা করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো। সেম টাইমে, হ্যাঁ সেম টাইমে শনিবারে তো 8:30টায় থাকবে। শুক্রবারের ক্লাসটাও হচ্ছে তোমাদের দাঁড়াও আমি না হয় একটু দেখেই বলি, ঠিক আছে। আমি না হয় একটু দেখে বলি যে তোমাদের শুক্রবারেও তো হ্যাঁ 8:30-এ, ঠিক আছে। ফ্রাইডে হচ্ছে 8:30টায়, এটা একটু মাথায় রেখো। 8:30-এই 8:30 PM, অর্থাৎ যেই টাইমে তোমাদের ক্লাস হয়, অর্থাৎ 8:30টার সময় শুক্রবার ক্লাস থাকবে। আচ্ছা, সারিকা জয়েন করে ফেলছে এই ফাঁকে। ওকে,
সো সবাই একটু মাথায় রেখো, পাশাপাশি তোমাদের বন্ধুরা থাকলে তাদেরকে একটু মনে করাই দিও যে নেক্সট শুক্রবার 8:30টায় কিন্তু তোমাদের একটা ক্লাস হবে, ঠিক আছে? এটা কিন্তু একটু ছোট্ট করে মাথায় রেখো যে 8:30টার সময় তোমাদের কিন্তু একটা ম্যাথ হবে। আচ্ছা, আরমান হোসাইন, তুমি যে আমার ডেইলি রুটিন সম্পর্কে জানতে চাচ্ছ, মানে তুমি আমার ডেইলি রুটিন, মানে আমি যদি বলি মানে তোমার বিশ্বাস হবে না, ঠিক আছে? আমার এমনও দিন গেছে আমি 8টা থেকে রাত 11টা পর্যন্ত, মানে এটা বললে ভুল হবে, 8টা থেকে না, ধরো সকাল 7টা থেকে, এমনও দিন গেছে যে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত আমি বাসার বাইরে। তাহলে ভাবো যে আমি বাসায় কতক্ষণ থাকি আর বাসার বাইরে কখন থাকি, ঠিক আছে? সো আমি দুইটা ব্যালেন্স করেই চলি। সো আলটিমেটলি দেখা গেছে যে আমার জন্য দিনের 24 ঘন্টা আমার মাঝে মাঝে মনে হয় যে কম, ঠিক আছে? আমার মাঝে মাঝে মনে হয় দিনে যদি 26 ঘন্টা বা 27 ঘন্টা হইতো তাইলে মনে হয় একটু ভালো হইতো, ঠিক আছে? 26 বা 27 ঘন্টা হইলে মনে হয় ভালো হইতো। আচ্ছা যাই হোক, তৃষা, আমাদের শুক্রবারে আমাদের রেগুলার একটা ক্লাস হবে, বলি তো দিলাম যে আমাদের ক্লাস যেহেতু ঈদের ছুটি আগায় আসতেছে, ঈদের ছুটি আগে আসার জন্য আমাদের পরের একটা ক্লাস আমরা শুক্রবারে শিফট করছি, যেন তোমাদের আগে আগে ঈদের ছুটি দিয়ে দিতে পারি। সো এই যে খেয়াল করে দেখো, এই কারণে হচ্ছে তোমাদের শুক্রবার 8:30টার সময় একটা ক্লাস হবে, অর্থাৎ রেগুলার ক্লাস। আজকে 9 নাম্বার ক্লাস করতেছি, এই 10 নাম্বার ক্লাস করবো হচ্ছে আমরা শুক্রবারে, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এবার একটু আসো, আমরা অলরেডি যেহেতু 8:30 বেজে গেছে, তাহলে আসো আমরা একটু দেরি না করে আমরা আমাদের পড়ালেখা একটু শুরু করি, ঠিক আছে? আমরা আসো একটু পড়ালেখা শুরু করে ফেলি, ঠিক আছে? আসো আসো আমরা একটু পড়ালেখা শুরু করি। আমরা কিন্তু গতদিন কি করছিলাম, আমরা কিন্তু অলরেডি গতদিন মানে তার আগের দিন আমরা তীব্রতা নিয়ে পড়ছিলাম, দেন আমরা তীব্রতা লেভেল নিয়ে পড়ছি, পাশাপাশি কিন্তু আমরা তীব্রতা লেভেল রিলেটেড গাণিতিক সমস্যাও আমরা দেখছি, রাইট? তীব্রতা লেভেলের ফর্মুলা কি ছিল আশা করি সবার মনে আছে। আমরা ডেসিবেলে নেওয়ার জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করে এই যে 10 লগ I ডিভাইডেড বাই I নট, অবশ্যই এটা কি বেস, 10 বেস। সো এই ফর্মুলাটা দিয়ে আমরা কি করছিলাম, এই ফর্মুলাটা দিয়ে আমরা তীব্রতা লেভেল বের করছিলাম। সো বাই দিস টাইম সবার আশা করি এই আইডিয়াটা হয়ে গেছে, যে সবার কিন্তু এই আইডিয়াটা হয়ে গেছে আশা করি, যে তীব্রতা বেশি হওয়া মানে কি, তীব্রতা বেশি হওয়া মানে কোন একটা সাউন্ড তুমি জোরে শুনবা, আর তীব্রতা কম হওয়া মানে কি, কোন একটা সাউন্ড তুমি আস্তে শুনবা, শব্দের ক্ষেত্রে, যেহেতু আমরা স্পেসিফিক্যালি শব্দের মধ্যেই ঢুকে গেছি, ঠিক আছে? সো একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো, আমরা উপরিপাতনের যদি দুইটা শব্দ, ভালো করে একটু শোনো, যদি দুইটা শব্দ উপরিপাতিত হয় তাহলে 3 ধরনের ঘটনা ঘটতে পারে। আশা করি এটা তোমাদের মনে আছে। দুইটা শব্দ যদি উপরিপাতিত হয় তাহলে আসলে কয় ধরনের ঘটনা ঘটতে পারে আমরা বলছিলাম, যে উপরিপাতন থেকে আমরা দেখছিলাম 3 ধরনের ঘটনা ঘটতে পারে। একটা ছিল হচ্ছে আমাদের ব্যতিচার, একটা ছিল হচ্ছে আমাদের স্থির তরঙ্গ, এবং আরেকটা ছিল হচ্ছে আমাদের বিট তৈরি হবে, তাই না? আরেকটা ছিল হচ্ছে আমাদের বিট বিট তৈরি হবে। আজকে আমরা দেখবো যে এটাই আসলে কি। অলরেডি আমরা কি পড়ছি, ব্যতিচার পড়ছি, স্থির তরঙ্গ পড়ছি, কিন্তু আমরা বিট নিয়ে এখনো পড়ালেখা করি নাই। তাহলে প্রথম একটা জিনিস একটু বোঝো, বিট তৈরি হওয়া এটা কিন্তু আসলে একটা উপরিপাতনের ঘটনা। তাহলে আজকেও কিন্তু আমাদের এরকম একটা কাজ করতে হবে, লব্ধি তরঙ্গের সমীকরণ বের করতে হবে। আমাকে একটু বলো প্রথমে এই কথাটা বুঝতে পারছো যে আমরা কি বললাম, আজকে যেহেতু উপরিপাতন ঘটবে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে, সেই লব্ধি তরঙ্গের সমীকরণ বের করে কিন্তু পরবর্তীতে কাজ করতে হবে। এখন আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে স্থির তরঙ্গ এবং ব্যতিচার এই দুইটা ঘটনা ঘটার কিছু শর্ত ছিল না? বলতো, কিছু শর্ত বলে দিছিলাম না? তোমরা আমাকে বলতো ব্যতিচারের দুইটা শর্ত বলতো, যে ব্যতিচার হওয়ার জন্য দুইটা শর্ত কিন্তু আমরা বলে দিছিলাম। বলতো কি কি সেই শর্ত ছিল, একটু বলতো দেখি কার কার মনে আছে যে এই শর্তগুলি কি ছিল। ব্যতিচারের ক্ষেত্রে আমরা কিছু নির্দিষ্ট শর্ত বলে দিছিলাম, সেম ভাবে আমরা স্থির তরঙ্গের ক্ষেত্রেও কিন্তু কিছু শর্ত বলে দিছিলাম। সো যদি মনে করে দেখো, ব্যতিচারের ক্ষেত্রে কিন্তু একটা শর্ত ছিল যে F1 = F2 হইতে হবে, F1 = F2 হইতে হবে। স্থির তরঙ্গের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা শর্ত ছিল, F1 = F2 হইতে হবে। এবং দেখো এই যে আমি জাস্ট সংক্ষেপে এইভাবে বুঝাই, যেহেতু এগুলো আমরা ডিটেলস পড়ে আসছি। ব্যতিচারের ক্ষেত্রে দুইটা তরঙ্গ একই দিক থেকে গিয়ে উপরিপাতিত হইতো, আর স্থির তরঙ্গের ক্ষেত্রে দুইটা তরঙ্গ বিপরীত দিক থেকে এসে কি করতে হইতো, এই যে এই অ্যারো দেখে, এগুলি যেহেতু আমরা ডিটেলস অলরেডি পড়ে আসছি, বিপরীত দিক থেকে এসে উপরিপাতিত হইতে হইতো। আচ্ছা ভেরি গুড, সবার মনে আছে যে এফ সেম হইতে হবে। স্থির তরঙ্গের কিন্তু আরো একটা কন্ডিশন ছিল, যে A1 = A2 হইতে হবে, অর্থাৎ তরঙ্গদ্বয়ের বিস্তার সমান হইতে হবে।
ব্যতিচারের ক্ষেত্রে কিন্তু বিস্তার সমান হওয়ার কোনো কন্ডিশন ছিল না, বাট আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য ব্যতিচারের বিস্তার মানে দুইটা তরঙ্গের বিস্তার সমান ধরে আমরা ক্যালকুলেশন করছিলাম। এটা কিন্তু আমি যখন তোমাদের পড়াইছি তখনই কিন্তু এই বিষয়গুলি ক্লিয়ার করে দিছিলাম। বাট এইটার ক্ষেত্রে কি বলছিলাম যে এই বিস্তারের মানটাও কি হইতে হয়, স্থির তরঙ্গের ক্ষেত্রে সমান হইতে হয়। এবং আরো একটা কন্ডিশন ছিল, দশা পার্থক্য যদি থাকে, দশা পার্থক্য সর্বদা কি থাকবে, দশা পার্থক্য সর্বদা সেম থাকবে, রাইট, দশা পার্থক্য সেম থাকবে, রাইট, এই কথাটা আমরা বলে দিছিলাম। সো দেখো এই কন্ডিশনগুলি, দেখো এটাতে ডিফারেন্ট কি, স্থির তরঙ্গের ক্ষেত্রে বিপরীত দিক থেকে আসে আর এটা কি একই দিক থেকে গিয়ে উপরিপাতিত হয়। সেই কন্ডিশনগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রথমে একটু দেখো, বিট তৈরির ক্ষেত্রে সবার প্রথমের কন্ডিশনটাই হচ্ছে দুইটা তরঙ্গের কম্পাঙ্ক সমান হওয়া যাবে না। বুঝতে পারছি? তাহলে দেখো টোটালি উল্টা ঘটনা। এই দুইটার প্রথম শর্তই ছিল যে বিস্তারের মানে কম্পাঙ্ক দুইটা কি হইতে হবে, কম্পাঙ্ক দুইটা সেম হইতে হবে। আজকে ভাবো একটু দেখো, বিট তৈরির ক্ষেত্রে তোমার প্রথম যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে f1 নট ইকুয়ালস টু f2, অর্থাৎ দুইটা তরঙ্গের, যে দুইটা তরঙ্গ আপাতিত হবে তাদের কম্পাঙ্ক সমান হওয়া যাবে না। এই কথাটা কি প্রথমে বুঝতে পারছি? এদের কম্পাঙ্কটা কি হওয়া যাবে না, সমান হওয়া যাবে না। এবং দ্বিতীয় শর্তটা হচ্ছে, ভালো করে একটু বুঝো, দ্বিতীয় শর্তটা হচ্ছে a1 ইকুয়াল টু a2 হইতে হবে, অর্থাৎ দুইটার বিস্তারকে কি করতে হবে, দুইটার বিস্তারকে সমান হইতে হবে, মানে দুইটা তরঙ্গ যে আছে তাদের বিস্তারের মান সমান হইতে হবে। এইটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন। তাহলে এইগুলি কিন্তু এমসিকিউ এর জন্য মাথায় রাখবা, যে এই যে এদের দেখো আমরা কিন্তু কম্পারেটিভ একটা ডিসকাশন করতে পারি, মানে এদের তুলনামূলক আলোচনা করতে পারি যে কার ক্ষেত্রে কি কন্ডিশন হইতে হবে। বুঝতে পারছি? কার ক্ষেত্রে কি কন্ডিশন হইতে হবে এটা কিন্তু আমরা বলে দিলাম শুরুতে। আমরা ফার্স্টে আগে একটু বুঝি, মানে আমরা আমাদের কমন সেন্স দিয়ে আগে একটু ব্যতিচারটা বুঝতে চাই। মনে আছে স্থির তরঙ্গের ক্ষেত্রে আমি তোমাদের একটা এক্সাম্পল দিছিলাম যে দুইজন দুই পাশ থেকে ঢিল মারছে, একইভাবে ঢিল মারছে, একটা কাগজের নৌকা আছে, কাগজের নৌকাটা কোন দিকে ভেসে যাবে, রাইট, এইরকম একটা মানে আইডিয়া দিয়ে কিন্তু আমরা শুরু করছিলাম। বুঝতে পারছি? তাহলে আজকে আসো আমি তোমাদের একটা ঘটনা দিয়ে আমরা একটু শুরু করি। ঠিক আছে? আমরা ফর্মুলাতে যাব, আমরা সংজ্ঞাতে যাব, আমরা সবকিছুতেই যাব। বুঝতে পারছি? আমরা সবকিছুতেই যাব। তাহলে আসো আজকেও যেহেতু কিছু ঘটনা মানে আমাদের শুনতে হবে, এই কারণে আমি আমার মাইক্রোফোনটা খুলে একদম কাছাকাছি নিয়ে যাই যেন তোমরা একটু সাউন্ডটা স্পষ্ট শুনতে পারো। ঠিক আছে? আমি আগে একটু খুঁজি যে আমার এইটার মাইক্রোফোন কই, মাইক্রোফোন বলতেছি স্পিকার কই। ঠিক আছে, দেখি তো এটার স্পিকার কই, এটার স্পিকার যে কোন পাশে। ঠিক আছে, আমি নিজে আগে একটু খুঁজি দেখি আমার এই স্মার্ট বোর্ডের স্পিকার কই। ঠিক আছে, এটা তো আরেক কোম্পানির স্মার্ট বোর্ড, সো এটার আমি স্পিকার খুঁজে পাইতেছি না। ঠিক আছে, স্পিকার খুঁজে পাইলে এটার কাছাকাছি একটু মাইক্রোফোনটা নিব। ঠিক আছে, এমন অবস্থা যে স্পিকার, আচ্ছা দেখি তো আগে আমি একটু সাউন্ড দিয়ে দেখি শুনতে পাই কিনা। আমি জাস্ট একটা সাউন্ড প্লে করতেছে। ঠিক আছে, আমি জাস্ট একটা সাউন্ড প্লে করতেছে, আগে একটু বলো যে শুনতে পাও কিনা। আচ্ছা আমি একটু ভলিউম বাড়ায় আসছি। ঠিক আছে, ভলিউম টলিউম একটু বাড়ায় দেই যেন তোমরা ঠিকঠাক ভাবে একটু সাউন্ডটা শোনো। ঠিক আছে, ভলিউম বাড়াই দিই। ওকে, ঠিক আছে, একদম একদম ভলিউম বাড়াই দিচ্ছে। আগে একটু বলো যে সাউন্ডটা শোনো কিনা। ঠিক আছে, সাউন্ডটা শোনো কিনা একটু বলো। সাউন্ডটা আসতেছে কোন জায়গা থেকে আগে বলো তো একটু। সাউন্ড সাউন্ড পাচ্ছ কিনা? ঠিক আছে, সাউন্ড কি শুনতে পাচ্ছিলা? একটু বলো তো আমাকে যে সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। আমার না কিন্তু, আমার না কিন্তু। আচ্ছা এটার স্পিকার মনে হয় উপরে, তাই না? এখন জোরে শুনতেছো না? ঠিক আছে, এটার স্পিকার মনে হয় উপরে। ওকে, তাই না? এবার তো মনে হয় ঠিকঠাক শুনছো। ঠিক আছে, স্পিকার মনে হয় উপরে, তাই না? হ্যাঁ, এই জায়গায় তো দেখতেছি ফুটা ফুটা। হ্যাঁ ঠিক আছে, ওকে, শুনছো? এটা শোনাটা কিন্তু খুব জরুরি, এবং ভালোভাবে একটু হচ্ছে ক্লিয়ারলি শুনতেছো কিনা এটাও একটু বইলো। ঠিক আছে, এটাও একটু বইলো। সো আমি জাস্ট প্রথমে একটু দেখাই, আমরা যেটা থেকে একটু দেখবো, সো সেটা আগে একটু খেয়াল করে দেখো যে মানে এটা জাস্ট একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক তৈরি করে। তো আমরা এই জায়গায় দেখতেছো 250 হার্টজ কম্পাঙ্কের একটা আমরা শব্দ তৈরি করতেছি। ঠিক আছে, 250 হার্টজ কম্পাঙ্কের আমরা একটা শব্দ তৈরি করতেছি। সো আমরা আগে একটু দেখি, আমি যখন কম্পাঙ্কটা বাড়াই অথবা কমাই
কম্পাঙ্কটা যখন বাড়াই অথবা কমাই তখন সাউন্ডটা শুনতে কেমন ডিফারেন্ট লাগে এটা আগে একটু বোঝো। ঠিক আছে, ধরো আমি সাউন্ডটা প্লে দিয়ে কম্পাঙ্ক বাড়াবো অথবা কমাবো নিজেরাই একটু বুঝো। ঠিক আছে, আচ্ছা স্লাইড দেখার দরকার নেই, জাস্ট শোনো। ঠিক আছে, দেখার দরকার নেই, তাও যদি কেউ দেখতে চাও আচ্ছা আমি একটু সেই ব্যবস্থা একটু করি, কেউ যদি একটু দেখতেও চাও আমি সেই ব্যবস্থা একটু করি, বাট এটা আসলে দেখা ইম্পর্টেন্ট না। এই জায়গায় জাস্ট এই 250 এই ভ্যালুটা আশা করি দেখতেছো, বাকি এই জায়গায় অনেক কিছু আছে, এই সব কিছু আমাদের লাগবে না। ঠিক আছে, এই সব কিছু আমাদের লাগবে না, এটা জাস্ট হচ্ছে শুনলেই হইলো, শুনতে পারলেই হইলো। তাও যদি দেখতে চাও আমি একটু দেখার ব্যবস্থা করতেছি, বাট দেখাটা অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আমি জাস্ট এটা একটু প্লে দিই। এটা জাস্ট এই স্ক্রিনটা একটু করে দিতে হবে, একটু। ঠিক আছে, হোয়াইট স্ক্রিন তো এই কারণে একটু জানি স্ক্রিনটা দেখতে পাই। ঠিক আছে, আমি ব্রাইটনেসটা একটু কমাই, তাহলে আশা করি দেখতে পারবা। ঠিক আছে, ওকে ওকে, এখন গুড, ঠিক তাই না? তাহলে এবার একটু আসো আমরা আবার একটু দেখি যে আমি যখন এই ফ্রিকোয়েন্সিটা বাড়াই বা কমাই তখন আসলে কি হয়। দেখছো, ফ্রিকোয়েন্সিটা যখন আমরা বাড়াই তখন সাউন্ডটা অনেক শার্প মনে হয়, তাই না? আর যখন কমাই, ঠিক আছে দেখো কমাই গেছে, এখন কিন্তু সাউন্ড শুনতেই পারতেছে না, হয়তো এটা আমার অডিয়েবল রেঞ্জের বাইরে চলে গেছে। ঠিক আছে, যদিও 20 to 20 কিলো হার্টজ, কিন্তু 138 দিচ্ছি, দেখো এই সাউন্ডে আমি শুনতেছি না। ঠিক আছে, এটাই আমি শুনতেছি না। ঠিক আছে, একটু বাড়ায় রাখি। সো আমরা ফার্স্টে যেটা করি, আমার তো দুইটা উৎস নেওয়া সম্ভব নেই, কারণ আমি কি করছি ভালো করে একটু বোঝো। দেখো আমি দুইটা স্ক্রিনে এটা অন করছি, সো এইখানেও যা এইখানেও তাই, আমি আর কি দুইটা উৎস বানাইছি। আমার দুইটা উৎস লাগবে না, আমি এই কারণে দুইটা উৎস বানাইছি। ফার্স্ট একটু বোঝো, আমরা মোটামুটি একটা কম্পাঙ্কের কাছাকাছি একটু যাই। ধরো আমরা মোটামুটি একটা 200 যে কোনো কম্পাঙ্ক দিয়ে আসলে এক্সাম্পলটা দেওয়া যায়, বাট ধরো তারপর আমি তোমাদের বোঝানোর জন্য ধরো মোটামুটি কতর কাছাকাছি যাবো, এটাই কত দিয়ে রাখছি, এটা যেহেতু 249 দিচ্ছি, তাহলে এটা 250-র কাছাকাছি আমরা একটা ভ্যালুতে যাই। ঠিক আছে, ধরো আমরা এটা 250-র কাছাকাছি একটা ভ্যালুতে যাই। ওকে, ফার্স্ট একটু বোঝো। ঠিক আছে, ফার্স্টে এটা একটু বোঝো, শোনা গেল না কেন, ওই যে ওইটা আমার অডিয়েবল রেঞ্জের বাইরে, বুঝতে পারছি? ওই যে যদিও আমার রেঞ্জটা 200 থেকে মানে 20 থেকে 20 কিলো হার্টজ, হয়তো তুমি শুনতেছো না, অন্য কেউ আবার শুনতে পারে। ঠিক আছে, অন্য কেউ আবার শুনতে পারে, সো এটা নিয়ে আসলে আমরা বদার্ড না। সো খেয়াল করো, আমরা মোটামুটি একটা কম্পাঙ্ক রাখলাম 250, সাউন্ড একটু শুইনো, রাইট? এবার ফার্স্ট একটু দেখো, আমি আমার দ্বিতীয় উৎসতেও কম্পাঙ্কটা আগে সেম দিয়ে আসছি। ঠিক আছে, আমি আমার দ্বিতীয় উৎসতেও কি করতেছি, আমি সেম একটা কম্পাঙ্ক দিয়ে আসতেছি, দ্যাট ইজ 250। ঠিক আছে, এবার একটু বুঝছো, আমি এখন দুইটা উৎসকে একসাথে প্লে করব। আমি দুইটা উৎসকে কি করবো, একসাথে প্লে করব, তাহলে তোমরা ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করবা। সো আমি প্রথমে একটা উৎসকে অন করলাম, এবার আমি দ্বিতীয় উৎসটাকে অন করব। কোনো ডিফারেন্স কি বুঝতেছো? আমি যদি এই উৎসটাকে অফও করে দেই, কোনো ডিফারেন্স বোঝা যায়? কোনো ডিফারেন্স কিন্তু আলটিমেটলি বোঝা যাচ্ছে না। খেয়াল করো, কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না। হয়তো কি হয়েছে, একটু লাউড মনে হচ্ছে, রাইট? সাউন্ডটা কি হয়েছে, সাউন্ডটা একটু লাউড হয়ে গেছে, এর বাইরে কিন্তু আর কিছুই হচ্ছে না, রাইট? তাই না? এইবার আমরা একটা মজার বিষয় করব, একটু দেখো, দুইটা উৎসই আমার প্লে থাকুক, জাস্ট একটু লাউড হয়েছে, ব্যাপারটা বুঝছো যে ব্যতিচার ঘটতেছে, ব্যতিচার ঘটার জন্য আমার লাউড হয়ে গেছে। দেখো আমি একটাকে কম করি, সাউন্ডটা কমে গেল। আমি যদি বাড়াই, জাস্ট এটা কাছে নাও, বুঝতে পারছি? আমি যখন একসাথে দুইটাকে মানে ই করতেছি তখন জাস্ট কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো তখন জাস্ট বেড়ে যাচ্ছে। এই যে এখনো কিন্তু সাউন্ড হচ্ছে, একটা চলতেছে, ঠিক আছে, একটা চলতেছে, এই যে এটা চলতেছে, ঠিক আছে, এটা চলতেছে, সো সাউন্ডটা আমি করতেছি। এইবার একটু খেয়াল রাখবা আমি কি করতেছি, আমি এটাকে অন করলাম,
ঠিক আছে, দুইটাই তো অন আছে। হ্যাঁ, দুইটাই অন আছে। এবার একটু খেয়াল করো, কেউ কি ব্যাপারটা ধরতে পারছো? কেউ কি ব্যাপারটা ধরতে পারছো? আমি যখন আমি যখন কম্পাঙ্ক আলাদা করে দিলাম, তখন কি সাউন্ডটা একই রকম শোনা গেছে? আমাকে একটু বলো তো, সাউন্ডটা কি একই রকম শোনা গেছে? বলো তো। সবাই তোমাদের মোবাইলের হচ্ছে সাউন্ডটা একটু বাড়ায় দাও, ঠিক আছে? মোবাইলের স্পিকারের সাউন্ডটা একটু বাড়ায় দাও। আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে। আরেকবার একটু খেয়াল করো, আমি দুইটার কম্পাঙ্ক আবার সেম দিয়ে রাখি, এটাকে আমরা প্লে দিই। ঠিক আছে, দুইটা একই কম্পাঙ্কে আছে। ঠিক আছে, দুইটা একই কম্পাঙ্কে আছে। এবার একটু খেয়াল করো, কোনো ডিফারেন্স কি বুঝতে পারো? আমাকে একটু বলো তো, কোনো ডিফারেন্স কি বুঝতে পারো? হ্যাঁ, আচ্ছা, দুইটাই আগে একটু অফ করে আগে একটু বলো যে শুনে বুঝতে পারতেছো কিনা। দেখো, আমি যখন দুইটার কম্পাঙ্ক আলাদা করে দেই, কোনো ডিফারেন্স কি বোঝা যায়? হ্যাঁ, বলো, কোনো ডিফারেন্স কি বোঝা যায় কি না? বলো, কোনো ডিফারেন্স কি বোঝা যায় কিনা আমাকে একটু বলো তো। উপরে নিলে শোনা যায় না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওই যে উপরে স্পিকার ধরে, আচ্ছা সেইটা বলবা তো, উপরে স্পিকার ভেবে আমি মাইক্রোফোন আরো উপরে নিচ্ছিলাম। ঠিক আছে, আমি তার চেয়ে উপরে না নেই, বরং এই নিচে ধরি। ঠিক আছে, নিচে ধরি, আশা করি নিচে। ঠিক আছে, আমি আবার হচ্ছে শুরু থেকে দেখাচ্ছি। ঠিক আছে, all good? তোমরা আগে জাস্ট আমাকে এইটা অ্যান্সার দাও। তোমরা আগে আমাকে জাস্ট এইটা অ্যান্সার দাও, আমি যখন দুইটার ফ্রিকোয়েন্সি আলাদা করে দেই, তখন সাউন্ডটা মনে হচ্ছে কি থেমে থেমে তোমার কাছে আসতেছে না? সাউন্ডটা তোমার কাছে থেমে থেমে আসতেছে বলে মনে হয় কিনা একটু বলো তো। হ্যাঁ, ইয়াসমিন একটা ভালো এক্সাম্পল দিছে, অনেক সময় ফ্যান আস্তে আস্তে ঘুরলে এই যেরকম আওয়াজ হয়। আবার রোবে আক্তারের কাছে এটা ওই ইমার্জেন্সি সাউন্ড লাগছে, ওই যে অ্যাম্বুলেন্স বাজার সময় এরকম করে বাজে, পু এরকম করে বাজে না? অনেকের কিন্তু এরকমও মনে হয়েছে, বাট ব্যাপারটা তো বুঝতে পারছি যে আমার তখন কিন্তু সাউন্ডটা একটু ডিফারেন্ট শোনা যাচ্ছে। এবং আমি, আচ্ছা হ্যাঁ, সবাই কিন্তু এটা ধরতে পারছো, সাউন্ডটা মনে হচ্ছে কি তোমার কাছে থেমে থেমে আসতেছে না? তোমার কাছে থেমে থেমে আসতেছে বলে মনে হচ্ছে না? ঠিক আছে, আচ্ছা, রিদম আর হালদার আবার বলতেছে ফুসফুস করে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, ডিফারেন্ট একটা কিছু তো শোনা যাচ্ছে। এবার তোমরা ডিফারেন্সটা একটু খেয়াল রাখবা। ঠিক আছে, এবার একটু ডিফারেন্সটা খেয়াল রাখবা। দেখো, এটা 250 আছে, শুরুতে আমি এটাও আগে 250 করি, এখন কিন্তু কোনো ডিফারেন্স লাগে না। ভালো করে একটু খেয়াল করো, অল গুড। এবার একটু দেখো, আমি কমাবো।
ওকে, অনেক শুনছি, নিজেরই কান ব্যথা করতেছে, বাট এটা কি বুঝতে পারছো? দেখো, আমি একটাকে 250-এ ফিক্স রাখছি, আরেকটাকে 249 করছি, 248 করছি, 247 করছি। প্রত্যেকবার কিন্তু আলাদা আলাদা ভাবে শোনা গেছে। যখন আমি 249 করছিলাম, করছি, তখন দেখা গেছে থেমে থেমে অনেক পরে পরে আসতেছে, এরকম আসতেছে যে পু পু পু, এরকম দেখো একটু গ্যাপে গ্যাপে আসতেছে। আর আমি যখন ডিফারেন্স 2 করে দিচ্ছি, যখন আমি 2 করে দিচ্ছি, অর্থাৎ 248 আর 250, তখন মনে হচ্ছে কি ফুসফুস, ওই যে ওই রকম তোমরা যে বলতেছিলা ফুসফুস, বা ওই যে ইমার্জেন্সি সাউন্ডের মতন লাগতেছে, যে পু, এইরকম একটা আওয়াজ লাগতেছে। আমি যখন আবার ডিফারেন্স 3 করে দিছিলাম, যে 247 আর 250, তখন ডিফারেন্স ছিল কত? ডিফারেন্স ছিল 3। তখন কিন্তু আবার মনে হয়েছে কি, অনেক সময় ফ্যান আস্তে আস্তে ঘুরলে একটা সাউন্ড আসে না ফ্যান থেকে, অনেক সময় ওই রকম আওয়াজ মনে হয়। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো, আমার দুইটা কম্পাঙ্কের মধ্যে ডিফারেন্স কত, সেই অনুযায়ী কিন্তু আমার সাউন্ডটা কিন্তু ডিফারেন্ট আমরা শুনতেছি। ব্যাপারটা কি বুঝতে পারছি? সো এই যে তোমরা যেটাকে বলতেছো ফু ফু, বা যেটাকে তোমরা ফুসফুস বলতেছো, বা যেটাকে তোমরা পু পু বলতেছো, এইটাকেই আমরা ফিজিক্সের ভাষায় বলি বিট। বুঝতে পারছি? সো এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি ফিজিক্সের ভাষায় বিট। সো দেখবা, আমি যখন ডিফারেন্স 2 রাখি, তখন ও 1 সেকেন্ডে 2 বার আওয়াজ করে, পু, এরকম করে আওয়াজ করতে থাকে। সো তখন আমরা বলি ও 2টা বিট তৈরি করতেছে। আমরা এগুলি সব আজকে ম্যাথমেটিক্যালি দেখবো। যখন ডিফারেন্স 1 থাকে, 249 আর 250, মানে ডিফারেন্স যখন 1, তখন কিন্তু বিট থাকে একটা। ঠিক আছে, বিট থাকে একটা। এই যারা বলতেছো ফুল স্পিড, এটা তুমি নিজে করো না, তুমি ফুল স্পিডে দিয়ে দেখো কি হয়। ঠিক আছে, নিজে ফুল স্পিডে দিয়ে দেখো কি হয়, এটা তো মানে তোমরা সার্চ দিলেও পাবা। সো ব্যাপারটা কি বুঝতে পারছি? সো এই যে থেমে থেমে তোমার কাছে যে সাউন্ডটা আসতেছে, এই ঘটনাটাকেই আমরা কি বলি? এই ঘটনাটাকে আমরা বলি এটা একটা বিট তৈরি করতেছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা কি তৈরি করতেছে? এটা বিট তৈরি করতেছে। সো বিট কি, এটা কি প্র্যাকটিক্যালি বুঝতে পারছো? বিট ঘটনাটা কি, এটা কি প্র্যাকটিক্যালি বুঝতে পারছো? ফুল স্পিড দেন একবার। তোমাদের মানে শয়তানি করতে এত মন চায়। আচ্ছা দিলাম, আগে একটু সাউন্ডটা কমাই, নিলে কান কোন ফেটে যাবে, আগে একটু সাউন্ডটা কমাই রাখি, তাহলে একটু বাড়াই দেখি কি হয়। দেখছো, এমন বাড়াইছি যে বেরি হয়ে গেছে। ঠিক আছে, এই যে 20 কিলো হার্টজে চলে গেছে। ঠিক আছে, 20 কিলো হার্টজে চলে গেছে। কমাই একটু। এত জোরে সাউন্ড আমি শুনতেছি, হয়তো তোমরা মাইক্রোফোনে শুনবা না। ওকে, সো এইটা আশা করি বুঝতে পারছি যে বিটের ঘটনাটা কি। ঠিক আছে, এই যে তোমার কাছে যে থেমে থেমে শব্দটা আসতেছে বলে মনে হচ্ছে, সো এই ঘটনাটাকে আমরা বলতেছি বিট। সো এটাকে আমরা আজকে কি করবো? এটাকে আজকে আমরা ম্যাথমেটিক্যালি একটু দেখবো যে, ঠিক আছে, এটাকে আমরা কি করবো? ম্যাথমেটিক্যালি দেখবো। আচ্ছা, তাহলে এবার একটু আসো, আমরা এখন একটু স্লাইডে ব্যাক করি। আচ্ছা, এবার তোমরা আগে কয়েকটা প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এইবার তোমরা আগে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও। আমি এই যে বিট, বা আমি যে এই যে থেমে থেমে শব্দটা শুনলাম, ভালো করে একটু বুঝো। আমি আজকে এই যে তোমাদের যে থেমে থেমে শব্দটা শুনাইলাম, আমি কি আমার স্থান পরিবর্তন করছি একবারও? এই জিনিসটা তোমরা নিজেরা উত্তর দাও। এই জিনিসটা আমাদের সামনে বুঝতে কাজে লাগবে, সেটা একটু বলো। আমি কি বিভিন্ন অবস্থানে গেছিলাম, নাকি আমি জাস্ট নির্দিষ্ট একটা অবস্থানে দাঁড়াইছিলাম? বলো তো। আমি নির্দিষ্ট একটা অবস্থানে দাঁড়াইছিলাম। আমি কিন্তু এরকম বিভিন্ন অবস্থানে যাই নাই। আমি কি করছি? প্রথম কথা বুঝো, আমি একটা নির্দিষ্ট স্থানে দাঁড়াইছিলাম, তাই না? আমি কি করছি? আমি একটা নির্দিষ্ট স্থানে দাঁড়াইছিলাম। এটা হচ্ছে 1 নাম্বার কথা। তাহলে একটু মাথায় রেখো যে বিটের তৈরির সময় আমরা কি করি? আমরা একটা নির্দিষ্ট স্থানে থাকি। আমরা একটা নির্দিষ্ট স্থানে থাকি। বাট আমি যখন এই নির্দিষ্ট স্থানে দাঁড়ায় ছিলাম, আমার কি সময় থেমেছিল? বলতো,
আমার কি সময় থেমেছিল? আমার কিন্তু সময় থেমেছিল না, আমার সময় কিন্তু চলমান ছিল। সো এটা একটু মাথায় রাখো যে টি কিন্তু কি, টি কিন্তু চলমান, মানে আমি তো আমার সময়টা থামায় থাকি নাই, ঠিক আছে, আমি কিন্তু আমার সময়টা থামায় রাখি নাই। সো আমার সময়টা কিন্তু চলছে, বুঝতে পারছো, আমার সময়টা কিন্তু কি করছে, আমার সময়টা কিন্তু চলছে। তাহলে আমরা বলতে পারি বিট হচ্ছে এমন একটা ঘটনা যে আমরা কি করব, আমরা নির্দিষ্ট একটা স্থানে থাকব। ভালো করে একটু বোঝো, আমরা কি করব, আমরা নির্দিষ্ট স্থানে থাকব, বাট এই নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় পর পর কখনো আমরা উচ্চ শব্দ শুনবো, কখনো আবার কোনো শব্দ শুনবো না। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এটা থেকে কিন্তু আমরা বিটের সংজ্ঞা দিতে পারি। তাহলে বিটের ক্ষেত্রে কি হবে, আমরা নির্দিষ্ট একটা অবস্থানে থাকবো, আমি কিন্তু আমার অবস্থান চেঞ্জ করিনি, আমি আমার এই অবস্থানটা ছিল আমার ফিক্সড, এই অবস্থানে আমি নির্দিষ্ট জায়গায় দাঁড়াই বিভিন্ন সময়। দেখছো কখনো হয়েছে পু, কখনো আবার কোনো সাউন্ড নাই, আবার কখনো লাউড, আবার কিন্তু কখনো সাউন্ড নাই। অর্থাৎ নির্দিষ্ট একটা স্থানে দাঁড়ায় আমি যে বিভিন্ন সময়ে বিভিন্ন মানে বিভিন্ন কি বলে এটাকে, বিভিন্ন তীব্রতার যে শব্দ শুনবো বা তীব্রতার হ্রাস বা বৃদ্ধি আমি দেখবো। সো এই ঘটনাটাকেই আমরা কি বলবো, এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে বিট। সো সবাই আমাকে একটু বলো যে বিট জিনিসটা কি, এটা কি বুঝতে পারছি? সো স্থির তরঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি স্থির তরঙ্গের বিস্তার এক্স এর উপর নির্ভর করে। এগুলি জাস্ট নিজেদের বোঝার জন্য বলতেছে, জিনিসগুলিকে বুঝতে হবে যে কোনটায় কি পড়তেছে। স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখছিলাম আমরা যখন দূরত্ব বা আমাদের অবস্থান চেঞ্জ করি, দেখছিলাম কোনো অবস্থানে, নির্দিষ্ট কোনো একটা অবস্থানে কোনো কণার কোনো বিস্তার নাই, ওই কণার বিস্তার সর্বদা জিরো, সেই বিন্দুগুলিকে আমরা বলছিলাম নিস্পন্দ বিন্দু। আবার দেখছিলাম কোনো একটা জায়গায় কোনো একটা কণার বিস্তার কখনো সর্বোচ্চ আবার সর্বনিম্ন, সর্বোচ্চ সর্বনিম্ন এমন হচ্ছে, রাইট? তার মানে নির্দিষ্ট দূরত্বে গেলে আমরা বিস্তারের পরিবর্তন দেখছিলাম। বাট আজকে একটু মাথায় রেখো, আমাদের কিন্তু আজকে এক্স বলে কোনো কিছু থাকবে না, আমাদের কিন্তু আজকে কি থাকবে না, এক্স বলে কোনো কিছু থাকবে না। কারণ আমরা কি করতেছি না, আমাদের অবস্থান পরিবর্তন করতেছি না। আজকে আমাদের মেইন ফোকাস থাকবে কোথায়, আজকে আমাদের মেইন ফোকাস থাকবে টাইমে। আমাদের মেইন ফোকাস থাকবে কোথায়, মেইন ফোকাস থাকবে টাইমে। কিন্তু একটু যদি বাস জাস্ট ভেবে দেখো, ব্যতিচার এবং স্থির তরঙ্গ দুইটার ক্ষেত্রেই আমরা ফোকাস করছিলাম এক্স এর উপর, যে কত দূরে গেলে আমি একটা সুস্পন্দ বিন্দু পাবো, বা কত দূরে গেলে আমি একটা নিস্পন্দ বিন্দু পাবো। বা আমরা দেখছিলাম যে পথ পার্থক্য কত হইলে আমরা হচ্ছে কি বলে ধ্বংসাত্মক ব্যতিচার পাবো, বা পথ পার্থক্য কত হইলে আমরা গঠনমূলক ব্যতিচার পাবো। অর্থাৎ আমরা পথের উপর বা এক্স এর উপর নির্ভরশীল ছিলাম এই দুইটা ঘটনায়। বাট আজকে কিন্তু আমাদের নির্ভরশীলতা কার উপর না, এক্স এর উপর না, আমাদের আজকে নির্ভরশীলতা কার উপর, মাথায় রেখো টি এর উপর। আজকে কিন্তু আমরা কি করবো, আজকে কিন্তু আমরা একটা নির্দিষ্ট অবস্থানে দাঁড়ায় থাকবো। সবাই কি বুঝতে পারছি? যদি বুঝে থাকো তাহলে আসো আমরা ফার্স্ট একটু বিটের সংজ্ঞাটা একটু দেখি। দেখো এটা জাস্ট পরীক্ষার জন্য লিখবা, আমি তো এটা বুঝাই দিলাম, তারপর একটু দেখো বলছে কি একই ধরনের, একই ধরনের মানে কি। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো, প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট, বা কম্পাঙ্ক দুইটা কিন্তু সমান না, প্রায় সমান। তাহলে প্রথমে কথা মাথায় রাখতে হবে কি, f1 নট ইকুয়ালস টু f2। আবার এমন হওয়া যাবে না এদের মাঝখানে ডিফারেন্স অনেক বেশি, ডিফারেন্স অনেক বেশি হইলেও আবার কি সমস্যা সেটাও আমরা একটু বলবো। কম্পাঙ্কের দুইটা শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে অবশ্যই কি ঘটবে, উপরিপাতন ঘটবে। ক্লাসের শুরুতেই বললাম যে এটা একটা উপরিপাতনের ঘটনা। তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বা বৃদ্ধি ঘটে, সেই ঘটনাটাকে আমরা কি বলতেছি, সেই ঘটনাটাকে আমরা বলতেছি বিট। ক্লিয়ার? তাহলে এইবার একটু আসো, তাহলে এইবার একটু আসো, আমাকে প্রথমেই কি করতে হবে, আমাকে দুইটা উৎস থেকে ধরো তরঙ্গ আসতেছে, একটা উৎস থেকে তরঙ্গ আসতেছে, আমি ধরে নিলাম y1 ইকুয়াল টু আমরা বলতেছি a sin ওমেগা 1t। ঠিক আছে, আমাদের কিন্তু এইরকম একটা ফর্মুলা ছিল যে ওমেগা দিয়ে আমরা প্রকাশ করছিলাম, ওমেগা 1t মাইনাস 2 পাই বাই ল্যামডা 1 ইনটু এক্স। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা উৎস থেকে যেই তরঙ্গ আসতেছে তার সমীকরণ, এবং আমার দ্বিতীয় উৎস থেকে যেই তরঙ্গটা আসতেছে তার সমীকরণ হচ্ছে a sin ওমেগা 2t মাইনাস 2 পাই বাই ল্যামডা 2 ইনটু এক্স। এইবার দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, এতদিন পর্যন্ত আমরা যা দেখছি, যেহেতু ল্যামডা 1 আর ল্যামডা 2 সেম ছিল, তরঙ্গ দৈর্ঘ্যগুলি সেম ছিল, তাহলে তোমাদের কি মনে আছে এই দুইটাই যে আমরা ল্যামডা লিখতাম। কিন্তু দেখো আজকে আমরা কি লিখলাম, একটাই লিখছি ল্যামডা 1, আরেকটাই লিখছি ল্যামডা 2। পাশাপাশি খেয়াল করো দুইটার ওমেগা 1 আর ওমেগা 2 আলাদা।
কারণ আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই ইন্টু এফ, রাইট? ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। তাহলে দেখো তো এফ যদি আলাদা হয়, কম্পাঙ্ক যদি আলাদা হয়, তাহলে কৌণিক কম্পাঙ্কও কি হবে? কৌণিক কম্পাঙ্কও আলাদা হবে। এই কারণে একটাকে আমরা লিখছি ওমেগা 1, আরেকটাকে লিখছি আমরা ওমেগা 2। এবং দেখো যেহেতু আমরা ধরে নিচ্ছি দুইটা একই দিকে যাচ্ছে, দুইটাই ধরো বাম থেকে ডানে যাচ্ছে, এই কারণে দেখো দুইটার ইকুয়েশনই মাইনাস। বুঝতে পারছি? দুইটা তরঙ্গই আমরা কি ধরে নিলাম? যে একই দিকে যাচ্ছে। এইবার কি বুঝতে পারছি? এইবার একটু ভালো করে একটু শোনো। আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, ক্যালকুলেশন সুবিধা বা ইজি করার জন্য, ভালো করে একটু বোঝো, আমরা আমাদের ক্যালকুলেশনটা একটু ইজি করতে চাই। ইজি করার জন্য আমি একটা কাজ করব, ভালো করে একটু বোঝো। আমি এই ক্যালকুলেশনটা সুবিধা বা একটু ইজি করার জন্য, ভালো করে একটু বোঝো, আমি এক্স ইকুয়াল টু 0 ধরলাম। এক্স ইকুয়াল টু 0 ধরা মানে কি এটা একটু বোঝো। আমি তো শুরুতেই বলে দিলাম বিটের ঘটনাটা আমরা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় পর্যবেক্ষণ করব। আমরা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় ঘটনাটা পর্যবেক্ষণ করব। এখন বলতে পারো যে ভাই এক্স ইকুয়াল টু তো তাইলে আমরা অন্য কোনো কিছু ধরতে পারতাম, রাইট? নাহিদা আক্তার, তুমি যদি জিজ্ঞেস করো এগুলি কিসের সমীকরণ, তাহলে কিভাবে হবে বলো? এটা তো তোমার নিজের বুঝে যাওয়া উচিত যে এগুলি কিসের সমীকরণ। তুমি এটা আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি কি বলবো আর তোমাকে, বলো তো? এগুলি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, যেগুলি আমরা অনেক আগে দেখে আসছি। ঠিক আছে, এগুলি আমরা অনেক আগে দেখে আসছি। ল্যামডা কেন সেম না? কারণ এফ আলাদা। এফ সেম হইলে যেমন ল্যামডা সেম হইতো, তাহলে এফ আলাদা হইলে ল্যামডাও কি হবে? আলাদা হবে। কমন সেন্স, কারণ আমাদের ফর্মুলা কি? ভি ইকুয়াল টু এফ ল্যামডা। সো ভি যদি সেম থাকে, দুইটা একই মাধ্যমে আছে, বাট এখন তুমি তাকাও ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভি বাই এফ। তাহলে দেখো এফ যদি আলাদা হয়, ল্যামডাও কি হবে? ল্যামডাও আলাদা হবে। কমন সেন্স। তাহলে এবার একটু খেয়াল করো, আমরা এক্স ইকুয়াল টু 0 ধরে নিলাম, মানে আমরা সুবিধার জন্য আমরা ধরে নিলাম আমরা একদম রেফারেন্সে দাঁড়ায় আছি। ঠিক আছে, মানে আমরা একদম মূল বিন্দুতে দাঁড়ায় আছি। একদম সহজ ভাষায় বলে দিলাম, আমরা ধরো কোথায় দাঁড়ায় আছি? আমরা দাঁড়ায় আছি হচ্ছে মূল বিন্দুতে বা রেফারেন্সে। ঠিক আছে, মানে যেই জায়গা থেকে আমরা সকল কিছু মাপামাপি করি, ঠিক আছে, যেইখান থেকে আমরা সকল কিছু মাপামাপি করি সেই জায়গায় আমরা দাঁড়ায় আছি, মানে আমরা একটা নির্দিষ্ট অবস্থান ধরে নিলাম। ঠিক আছে, আমরা এই নির্দিষ্ট অবস্থান ধরে আমরা ক্যালকুলেশন করব। তুমি যদি এক্স কে 0 না ধরো অন্য কোনো অবস্থান ধরো, ওই তোমার ক্যালকুলেশনটা একটু জটিল হবে। ঠিক আছে, সো এক্স ইকুয়াল টু 0 বাদে আমরা আসলে অন্য কোনো কিছু ধরবো না আমাদের লেভেলে। বুঝতে পারছি? আমরা এক্স ইকুয়াল টু কি ধরবো? এক্স ইকুয়াল টু 0 ধরবো। প্রথম কথা বুঝতে পারছি? আমরা এক্স ইকুয়াল টু কি ধরবো? আমরা এক্স ইকুয়াল টু 0 ধরবো। ক্লিয়ার? এবং আমি বলেও দিলাম যে এক্স ইকুয়াল টু 0 ধরা মানে কি? এক্স ইকুয়াল টু 0 ধরা মানে আমরা মূল বিন্দুতে দাঁড়ায় পুরো ঘটনাটা অবজার্ভ করব। ঠিক আছে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এক্স ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই টার্মটা এবং এই টার্মটা বাদ, তাহলে এই দুইটা টার্মকে আমরা মুছে দিই। এক্স ইকুয়াল টু 0, তাহলে এই টার্মটা বাদ, মুছে দিলাম। এবং এক্স ইকুয়াল টু 0 যেহেতু 0, তার মানে এই টার্মটাও কি? এই টার্মটাও হচ্ছে বাদ। কেন? কারণ দুইটাকে তো আমরা একই জায়গায় দাঁড়াই পর্যবেক্ষণ করতেছি, তাই না? সো আমার সমীকরণটা এরকম দাঁড়াইলো, ওমেগা 1t এ সাইন ওমেগা 2t। এইবার একটু খেয়াল করে দেখো, ওমেগা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2 পাই এফ। ওমেগা ইকুয়াল টু আমরা 2 পাই এফ লিখতে পারি। তাহলে প্রথম সমীকরণটাকে আমরা লিখতে পারি a sin 2 পাই f1t, আর এটাকে আমরা লিখতে পারি a sin 2 পাই f2t। বুঝতে পারছি? এই যে আমরা f1 আর f2 কে আমরা কি করলাম? f1 আর f2 কে আমরা নিয়ে আসলাম। বুঝতে পারছি? f1 আর f2 কে আমরা নিয়ে আসছি। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে লব্ধি তরঙ্গের সমীকরণ বের করতে হবে। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমাদের লব্ধি তরঙ্গ, এটার আমরা নাম দিলাম yr। তাহলে yr ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? y1 প্লাস y2, মানে এই দুইটা সমীকরণকে আমার যোগ দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি a sin 2 পাই f1t প্লাস a sin 2 পাই f2t। এই যে দেখো, আমরা দুইটা সমীকরণকে আমরা কি করতেছি? মানে দুইটা তরঙ্গকে আমরা যোগ দিচ্ছি। ঠিক আছে, দুইটা তরঙ্গকে আমরা কি করতেছি? আমরা যোগ দিচ্ছি। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এই দুইটাকে যদি আমরা যোগ দিই, আমরা কার ফর্মুলা খাটাবো? ওই যে সেই আমাদের পুরাতন কিসের ফর্মুলা? সাইন সি প্লাস সাইন ডি। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ দিই, তাহলে যোগ দিলে দেখো আমরা লিখি 2a, ফর্মুলা 2, a কে কমন নিছি, 2a সাইন সি প্লাস ডি 2 পাই f1t প্লাস 2 পাই। আচ্ছা, 2 পাই কে তো আমরা কমন নিতে পারতাম। ঠিক আছে, আমরা 2 পাই কে কমন নিলাম। বুঝো, 2 পাই যেহেতু দুইটাতেই আছে, 2 পাই কে আমরা কমন নিচ্ছি। f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2 ইনটু t।
টি কেও আমরা কমন নিচ্ছি, বাট আমরা সাজায় লেখার জন্য 2 কে এক পাশে লিখছি, টি কে আরেক পাশে লিখছি, আর কিছুই না। আসলে আমরা কি করছি, এই যে 2 কে কমন নিচ্ছি, টি কেও কমন নিচ্ছি, টি কে এক পাশে লিখছি, 2 কে আরেক পাশে লিখছি। তাহলে c প্লাস ডি বাই 2, তাহলে কি হবে, সি আর মানে ডি তে আছে শুধু f1 আর f2, তাহলে লিখলাম c1 প্লাস c2, এটা f2 হবে, ডিভাইডেড বাই 2। এইবার কি হবে, এবার হবে cos, সেম ভাবে আমরা 2 কে কমন নিলাম, এবার হবে কি, এবার হবে c মাইনাস ডি, তার মানে এবার আমরা লিখব f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2 ইনটু টি। তার মানে এই যে খেয়াল করে দেখো, আমরা লব্ধি তরঙ্গের কি পাইলাম, আমরা লব্ধি তরঙ্গের সমীকরণটা পেয়ে গেছি। বুঝতে পারছি, আমরা লব্ধি তরঙ্গের সমীকরণটা পেয়ে গেছি। এবার একটু খেয়াল করে দেখো, এই লব্ধি তরঙ্গের আমাকে এখন বুঝতে হবে এই লব্ধি তরঙ্গের বিস্তার কোনটা, রাইট? লব্ধি তরঙ্গটার বিস্তার কোনটা? তাহলে আমাদের কনসেপ্টটা কি ছিল? আমাদের কনসেপ্টটা ছিল এই যে লব্ধি তরঙ্গের, ভালো করে একটু বুঝো, এই লব্ধি তরঙ্গের ক্ষেত্রে, এই লব্ধি তরঙ্গের ক্ষেত্রে সাইনের যে সহগটা সেটাই হচ্ছে আমার বিস্তার। যদি এটার আরো একটা ব্যাখ্যা দেওয়া যায়, আমার যদি সময় বা সুযোগ হয়, এটা আমরা নেক্সট দিনে দেখাবো, ঠিক আছে? যদি সুযোগ হয় তাহলে আমরা নেক্সট দিন দেখাবো, বাট আপাতত জাস্ট এটাই একটু ধরে রাখো যে সাইনের যে সহগ, তার মানে এই 2a এবং cos 2π/t, cos 2π/t, এটা কি, এটা হচ্ছে আমাদের সেই বিস্তারটা। cos কেন রাহাত, এইসব কোশ্চেন করো না ক্লাসে, ঠিক আছে? cos কেন, এগুলি দেখো এতদিন ক্লাস করার পর যদি বলো cos কেন, সূত্রও লিখে দিচ্ছি তোমাদের খাতায়, ঠিক আছে? আজকে 3 নাম্বার জিনিস এই কাজ করতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো। আচ্ছা, যে জিজ্ঞেস করছো টি সেম কেন, তুমি ভাবো দুইজনের সময় আলাদা আলাদা ভাবে অতিবাহিত হচ্ছে নাকি দুইজনের সময় একই সাথে অতিবাহিত হচ্ছে? দুইজনের সময় তো একই সাথে অতিবাহিত হচ্ছে, দুইজনের সময় তো আলাদা না, দুইজনের সময়টা কি একই সাথে যাচ্ছে, এই কারণে দুই ক্ষেত্রেই কি, দুই ক্ষেত্রে আমার টি। তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমার সহগটা। তাহলে আমরা এবার লিখতেছি আমাদের লব্ধি তরঙ্গের সমীকরণটা তাহলে এরকম দাঁড়াবে যে ওয়াই আর, এটা ইকুয়াল টু হচ্ছে এ আর সাইন 2π, সাইন 2π f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2 ইনটু টি। এবং এই জায়গায় আমাদের লব্ধি বিস্তারটা কোনটা? লব্ধি বিস্তারটা হচ্ছে, আমি একটু এখানেই লিখে দিই, লব্ধি বিস্তার এ আর ইকুয়াল টু হচ্ছে 2a cos 2π f1 minus f2 divided by 2 into t, right? 2π f1 minus f2 divided by 2 into t, ঠিক আছে? তাহলে এই যে একটু খেয়াল করে দেখো, তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, এটাকে আমরা বক্স করে দিই, এই যে এটাকে আমরা বক্স করে দিলাম, এই যে বক্স করে দিয়ে এটাকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে আমার লব্ধি বিস্তার। এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে লব্ধি বিস্তার। সবাই একটু আমাকে একটু বলো যে এইটা আমরা বুঝতে পারছি কি না। এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি লব্ধি বিস্তার। এখন প্রশ্ন হচ্ছে এই 2 আর 2 কে কাটাকাটি করতে পারতাম না? উত্তর হচ্ছে পারতাম, কিন্তু দেখো আমাদের ফরম্যাটে কিন্তু 2π থাকে, আমাদের ফরম্যাটে 2π থাকে, এই কারণে এটাকে আমরা 2π আকারেই রেখে দিচ্ছি, এটাকে কিন্তু আমরা সরাচ্ছি না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো, 2π যেটা আছে 2π আমরা রেখে দিচ্ছি। তুমি চাইলে এটা কাটাকাটি করতে পারতা, বাট এটা দেখতে তো অরিজিনালটার মতন হইতো না, এই জন্য। আচ্ছা মিথিলা, আর এই প্রশ্নের উত্তরটা যদি সুযোগ হয় আমরা নেক্সট দিন দিব, যে কেন আমি সাইনটাকে হচ্ছে বিস্তার ধরলাম না, কেন আমি কজের অংশটাকে বিস্তার ধরলাম, ঠিক আছে? এটার ব্যাখ্যা আজকের ক্লাসে দিচ্ছি না, যদি সম্ভব হয় নেক্সট ক্লাসে দিব, ঠিক আছে? অবশ্যই এটা একটা ভ্যালিড কোশ্চেন যে কেন আমি তো এই জায়গায় সাইনটাকে, দেখো দুইটা দেখতে অনেকটা সেম, তারপরও কেন আমি কজের অংশটাকে বিস্তার ধরলাম, কেন আমি সাইনের অংশটাকে বিস্তার ধরলাম না? বুঝতে পারছি? আচ্ছা রাহাত, কোনটা আলাদা করছি, কেন কোনটা আলাদা করছি? ঠিক আছে রাহাত, তুমি মেবি আগের ক্লাসগুলি করো নাই, এই জন্য সবচেয়ে ভালো হয় তুমি যদি আগের ক্লাসগুলি করে আসো। তাহলে এবার একটু খেয়াল করো, এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, লব্ধি বিস্তারের মান কার কার উপর নির্ভরশীল বলো তো? তোমরা নিজেরা আমাকে একটু প্রশ্নের উত্তর দাও, লব্ধি বিস্তারের মান কার কার উপর নির্ভরশীল? নিজেরা তাকাও, দেখো লব্ধি বিস্তার কিন্তু এখন আর এক্স এর উপর নির্ভরশীল নাই, আমরা যেটা বলছিলাম, অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট স্থানে দাঁড়ায় বিভিন্ন টাইমে অবজার্ভ করবা, তাহলে এটা অবশ্যই টাইমের উপর নির্ভরশীল, এবং এবং এটা কম্পাঙ্ক দুইটার উপরও নির্ভরশীল। নিজেরা একটু ভাবো, আমি যে তোমাদের ক্লাসের শুরুতে এক্সাম্পলটা দেখাইলাম, নিজেরা একটু ভেবে দেখো তো, যখন পার্থক্য ছিল একটা 250, একটা কত, একটা হচ্ছে 249, তখন তুমি একরকম শুনছো। আবার যখন পার্থক্য করছে 2, একটা 250 আর একটা 248,
তখন তুমি আরেক রকম ভাবে সাউন্ডটা শুনছো। আবার যখন আমি পার্থক্য করছি 3, তখন কিন্তু তুমি আরেক ভাবে শুনছো। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তো এই যে লব্ধি বিস্তার যেটা আছে, এই লব্ধি বিস্তার তাহলে কয়টা জিনিসের উপর নির্ভরশীল? উৎস দুইটার কম্পাঙ্ক f1 f2 এবং t এর উপর নির্ভরশীল। বুঝতে পারছি? f1 f2 এবং t, অর্থাৎ কম্পাঙ্ক দ্বয় এবং সময়ের উপর নির্ভরশীল। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে এবার একটু আসো আমরা একটু সামনের দিকে আগাই। ঠিক আছে, এবার একটু আসো আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে এবার একটু আসো আমরা একটু বের করতে চাই আমরা কখন কি করব, আমরা কখন হচ্ছে জোরে শুনবো বা আমরা মানে প্রবল শব্দ শুনবো। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রবল শব্দ। প্রবল শব্দ মানে কি? যে দেখো আমরা সাউন্ডটা কেমন শুনতেছিলাম, তার মানে কখনো আমরা জোরে শুনছি, কখনো আবার শুনি নাই, কখনো আবার জোরে শুনছি, কখনো আবার শুনি নাই। তাহলে বলতো আমরা প্রবল শব্দ কখন শুনবো? যখন আমাদের এই লব্ধি বিস্তারের মান, কার সমান হবে? +-2a, অর্থাৎ লব্ধি বিস্তারের মান সর্বোচ্চ হবে, তখন আমরা জোরে শুনবো। আর লব্ধি বিস্তারের মান যখন 0 হবে তখন আমরা কোনো সাউন্ড শুনবো না। বুঝতে পারছি? তখন আমরা কি করব না? তখন আমরা কোনো সাউন্ড শুনবো না। তাহলে এই যে এইটার মানটা কি হইতে হবে? এইটার মানটা হইতে হবে 2a। তাহলে AR এর মান কত? AR এর মান হচ্ছে 2a cos 2 pi f1 minus f2 divided by 2 into t +-2a। মানে আমরা এখন বের করতে চাই t এর মান আমরা বের করতে চাই, অর্থাৎ আমরা কখন কখন জোরে শব্দ শুনবো। আগে আমরা কি বের করতাম? আগে আমরা x এর মান অথবা আমরা ডেল x এর মান বের করতাম, যে কত দূরত্বে গেলে আমি একটা সুস্পন্দ বা নিস্পন্দ বিন্দু পাবো, পথ পার্থক্য কত হইলে আমি ধ্বংসাত্মক বা গঠনমূলক ব্যতিচার পাবো। আর আজকে আমরা বের করতে চাচ্ছি টি এর মান, মানে কত সময় পর পর আমি জোরে আস্তে এইটা শুনবো। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে এবার একটু খেয়াল করো, আমরা টি এর মানটা বের করতে চাই। সো প্রথমে 2a কাটা, তাহলে আমরা লিখতে পারি, এই ক্যালকুলেশনগুলি কিন্তু আমাদের আগের মতন। তাহলে আমরা লিখতে পারি 2 pi f1 minus f2 divided by 2 into t equal to cos inverse +-1। তাহলে এবার আসো আমরা এই 2 আর 2 কে কেটে দেই। তাহলে আমাদের বাম পক্ষে থাকবে পাই f1 minus f2 into t cos inverse +-1 কখন পাবো? এই যে 0 হইলে, পাই হইলে, 2 পাই হইলে ডট 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 একবারে আমরা লিখে দিই। একবারে আমরা লিখে দিলাম হচ্ছে n পাই হইলে, একবারে আমরা লিখে দিলাম যে n পাই। বুঝতে পারছি? একবার আমরা লিখে দিলাম কি n পাই। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, যারা জিজ্ঞেস করতেছো +-2a কিভাবে হইলো, তোমরা কেন আগের ক্লাসগুলি করো নাই? আগের ক্লাসগুলি করো, তারপরে এই কোশ্চেনগুলি করো। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো। তাহলে আমি বোথ সাইড থেকে পাই কেটে দিতে পারি। আর দেখো এই 0 এটাকে না লিখে আমরা একবারে লিখি n পাই, আমরা একবারে n পাই লিখি। তাহলে আমাদের এই টার্মটা আসবে f1 minus f2 into t, এটা ইকুয়াল টু হচ্ছে n। f1 minus f2 into t এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু হচ্ছে n। আমি আর পরের পেজে না যাই, পরের পেজে না গিয়ে আমরা এইখানেই লিখে দেই। সুতরাং t ইকুয়াল টু কি? সুতরাং t ইকুয়াল টু আসবে হচ্ছে n ডিভাইডেড বাই f1 minus f2, n ডিভাইডেড বাই f1 minus f2। এখন আমরা একটু সাজায় লিখতে চাই। এখন আমরা একটু সাজায় লেখার জন্য দেখো লিখতেছি, সুতরাং t ইকুয়াল টু, আমি আগে লিখি তারপর দেখো তোমরাই বুঝবা, 2n ডিভাইডেড বাই 2 ইনটু f1 মাইনাস f2। এই সাজায় লেখাটা কেন লিখছি আশা করি বুঝতে পারছি। দেখো উপরে আমরা জোর করে কি আনছি? 2n আনছি। তাহলে আমরা বুঝতেই পারতেছি 0 এর ক্ষেত্রে আমরা এটাকে কি আনবো? 2n + 1। এখন এটাকে কি আনছি? এটাকে আনছি জোর। তাহলে আমরা বলবো হচ্ছে, তাহলে দেখো আমরা কথাটা লিখতেছি 1 ডিভাইডেড বাই 2 ইনটু f1 মাইনাস f2 এর জোর গুণিতক সময় পর পর প্রবল শব্দ শোনা যাবে। দেখো এটা একটু লেখো। আচ্ছা ইয়াসমিন, এটাকে আমরা আসলে ডেল এফ বলি না, এটাকে f1 মাইনাস f2 আকারে লিখি। এটা তুমি লিখতে পারো ডেল এফ, বাট ডেল এফটা আমরা লিখে নিই f1 মাইনাস f2 আকারেই লিখে দিই।
তাহলে দেখো আমরা এটাকে বলতেছি, দেখো 1 ডিভাইডেড বাই 2 ইন্টু f1 মাইনাস f2, 1 ডিভাইডেড বাই 2 ইন্টু f1 মাইনাস f2 এর জোর গুণিতক সময় পরপর প্রবল শব্দ শোনা যাবে। জোর গুণিতক পরপর আমরা কি করব? জোর গুণিতক পরপর আমরা প্রবল শব্দ শুনবো। বুঝতে পারছি? আমরা কি করব? আমরা প্রবল শব্দ শুনবো। সো সবাই আমাকে একটু বলো যে এইটা আমরা বুঝতে পারছি কিনা। একই তো 2 2 বাদ যাবে, 2 2 যদি আমি বাদ দিতাম তাহলে নাহিদা তুমি আমাকে একটু বলো তো, তখন কি আমরা জোর গুণিতক কথাটা বলতে পারতাম? আমরা তো বলতে পারতাম না। জোর গুণিতক কথাটা বলার জন্য আমরা ইচ্ছা করে এই জায়গায় 2 আনছি, এই জায়গায় 2 আনছি। এখন দেখো আমরা কি বলতেছি, আমরা এখন বলতে পারতেছি জোর গুণিতক। তো সবাই আমাকে একটু বলো এটা আমরা একটু বুঝতে পারছি কিনা। এখন আমি একটু বুঝাই, ওই যে আমরা একটু বুঝি, আমরা এটা একটু ফিল করার চেষ্টা করি এই মানটা দ্বারা আসলে কি বুঝাচ্ছে, এই মানটা দ্বারা কি বুঝাচ্ছে। দেখো আমরা জিরোর ক্ষেত্রেও আমরা ক্যালকুলেশন করব, বাট এই মানটাই আগে একটু বুঝো কি বুঝাচ্ছে। দেখো আমরা যে এক্সাম্পলটা নিছিলাম, আমরা একটা নিছিলাম 250 হার্টজ, একটা নিছিলাম কত 250 হার্টজ, আরেকটা ধরো নিছিলাম 249 হার্টজ, 249 হার্টজ, রাইট? তাহলে এদের পার্থক্য কত? f1 মাইনাস f2 করলে তুমি কত পাবা? সিম্পলি 1 হার্টজ পাবা, সিম্পলি 1 হার্টজ পাবা। ঠিক আছে, 1 হার্টজ পাবা। 1/2 কিভাবে হইল? কোথায় আমরা 1/2 করছি? কই 1/2 করছি? 1/2 কোথায় করছি? জাস্ট 2n কে বাদ দিচ্ছি, 2n কে আমরা জোর গুণিতক বলছি, তাহলে থাকলো কি 1 ডিভাইডেড বাই 2 ইন্টু f1 মাইনাস f2 না? 2n কে সরাইছি, 2n কে সরাইলে যা থাকে তাই তো লিখছি, 2n কে সরাও তাহলে থাকে কি 1 ডিভাইডেড বাই 2 ইন্টু f1 মাইনাস f2। তাইলে এইবার একটু খেয়াল করে দেখো তো আমাদের ফর্মুলাটার দিকে তাকাও যে t ইকুয়াল টু কি আসছে? t ইকুয়াল টু আসছে 2n ডিভাইডেড বাই, আচ্ছা n এর পরিচয়টা আমি একটু বলে দিই। আমরা জানি n এর পরিচয় হচ্ছে n ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট ডট। n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 0 1 2 3 4 এরকম করে চলবে পূর্ণ সংখ্যাগুলি। তাহলে এবার একটু বোঝো, আমি ফর্মুলাটা আসলো কি 2 ইন্টু f1 মাইনাস f2। ঠিক আছে, তার মানে f1 মাইনাস f2 কি? আমি জাস্ট এটা তোমাদের ফিল করানোর জন্য বুঝাইতে চাচ্ছি যে আমরা আসলে যে মানটা বের করছি এই মানটা দ্বারা কি বুঝাচ্ছে। ঠিক আছে, ধরো তুমি n এর মান বসাইছো 0, n এর মান যদি 0 বসাও, দেখো n ইকুয়াল টু যদি 0 বসাও এই পুরাটা কি হয়ে যাবে? পুরাটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, t ইকুয়াল টু হবে 0। n ইকুয়াল টু তুমি যদি 1 বসাও তাহলে দেখো উপরে থাকবে 1 নিচে থাকবে 1, তাহলে t ইকুয়াল টু আসবে হচ্ছে 1 সেকেন্ড, t ইকুয়াল টু আসবে 1 সেকেন্ড। সেম ভাবে তুমি যদি n এর মান 2 বসাও, জাস্ট ক্যালকুলেশন, তার মানে 2 দুগুণা 4 ডিভাইডেড বাই 2 ইনটু 1, তার মানে কি থাকবে? t ইকুয়াল টু থাকবে হচ্ছে, t ইকুয়াল টু থাকবে কত? t ইকুয়াল টু থাকবে হচ্ছে 2 সেকেন্ড। মানে এইরকম তুমি মান পাইতে থাকবা। এইবার একটু বোঝো, এইবার একটু বোঝো মিথিলা, কিছুই বোঝো না কারণ ক্লাস করো না, রেগুলার ক্লাস করো তাহলে বুঝবা। বুঝতে পারছো? ঠিক আছে, রেগুলার ক্লাস করো তাহলে বুঝবা, না হয় কিছুই বুঝবা না, স্বাভাবিক। খেয়াল করো n ইকুয়াল টু 0 মানে t ইকুয়াল টু 0 পাচ্ছ। কেউ কি বলতে পারবে এটার মানে কি? t ইকুয়াল টু 0 মানে কি? মাত্র শুরু হচ্ছে, মানে আমি যখন দুইটা উৎসকে একসাথে অন করছি সাথে সাথেই তুমি একটা প্রবল শব্দ শুনবা, সাথে সাথে একটা প্রবল শব্দ শুনবা, তারপর 1 সেকেন্ড পর আরেকটা প্রবল শব্দ শুনবা, আরো 1 সেকেন্ড পর আরেকটা প্রবল শব্দ শুনবা, আরো 1 সেকেন্ড পর একটা প্রবল শব্দ শুনবা। অর্থাৎ আমি কি এইভাবে বলতে পারি তুমি 1 সেকেন্ড পর পর একটা করে প্রবল শব্দ শুনবা। এই এক্সাম্পলের জন্য এটা কি বুঝতে পারছি? এই যে দেখো আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাইলাম, এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি প্রতি 1 সেকেন্ড পর পর একটা করে প্রবল শব্দ শুনবা। ঠিক আছে, 1 সেকেন্ড পর পর কি করবে? একটা করে প্রবল শব্দ শুনবা, বা উল্টা ভাবে বলা যায় আমরা 1 সেকেন্ডে একটা প্রবল শব্দ শুনবো। 1 সেকেন্ডে কি করবো? আমরা 1 সেকেন্ডে একটা প্রবল শব্দ শুনবো। তাহলে এখন আসো আমি তোমাদের ভিন্ন একটা ক্যালকুলেশন দেখাই। দেখো আমরা আরেকটা এক্সাম্পল নিছিলাম, আচ্ছা আমরা একটু নেক্সট স্লাইডে যাই। দেখো আমরা আরেকটা এক্সাম্পল নিছিলাম হচ্ছে 250 হার্টজ, আর f2 নিছিলাম আমরা 248 হার্টজ। তাহলে f1 মাইনাস f2 করলে কত হবে? f1 মাইনাস f2 করলে আসবে 2 হার্টজ। তাহলে এবার যদি ক্যালকুলেশন করো, তাহলে এবার তুমি যদি ক্যালকুলেশন করো t ইকুয়াল টু, বুঝো, t ইকুয়াল টু 2n ডিভাইডেড বাই 2 ইন্টু f1 মাইনাস f2। তাহলে দেখো n ইকুয়াল টু 0 হইলে t ইকুয়াল টু 0, এটা তো আর ক্যালকুলেশন করা লাগে না। এইবার তুমি ধরো n ইকুয়াল টু 1,
n ইকুয়াল টু 1 ধরলে দেখো তো ক্যালকুলেশন কত হয়, 1 ডিভাইডেড বাই 2, তার মানে t ইকুয়াল টু আসবে 0.5 সেকেন্ড। n ইকুয়াল টু তুমি যদি 2 বসাও, তুমি ক্যালকুলেশন করো, তুমি t ইকুয়াল টু পাবা 1 সেকেন্ড। তুমি যদি n ইকুয়াল টু 3 ধরো, t ইকুয়াল টু পাবা 1.5 সেকেন্ড। কিভাবে পাইলাম এই ভ্যালুগুলি? আমি মনে মনে ক্যালকুলেশন করছি। এইবার তোমরা কি কেউ আমাকে বলতে পারবা এই এক্সাম্পলের ক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটবে? দেখো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি 0.5 সেকেন্ড পর পর একটা প্রবল শব্দ শুনবো। 0.5 মানে এবার কিন্তু প্রবল শব্দগুলি দ্রুত দ্রুত শুনবো। আগে দেখো আমি কি করছি, আমি প্রবল শব্দগুলি 1 সেকেন্ড পর পর শুনছি। কখন? যখন পার্থক্য 1। আর এই ক্ষেত্রে আমি কি করতেছি, এই ক্ষেত্রে আমি প্রবল শব্দগুলি 0.5 সেকেন্ড পর পর কি করব, আমরা শুনতে পারবো। বুঝতে পারছি? সবাই আমাকে একটু বলো এই জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা। এটাকে আমরা বুঝতে পারছি যে এটার মানে কি? এটার মানে হচ্ছে 0.5 সেকেন্ড পর পর। এটাকে আমরা বুঝতে পারছি। এবং এটাকে উল্টাভাবে আমরা বলতে পারি 1 সেকেন্ডে আমরা তাহলে কয়টা প্রবল শব্দ শুনবো? 2টা। 1 সেকেন্ডে আমরা কয়টা প্রবল শব্দ শুনবো? 2টা। এই যে দেখো 0 সেকেন্ড, বা তুমি এইটাই ধরো, এই যে এই পুরা টাইমে 0 সেকেন্ডে একদম তো ইনস্ট্যান্ট, ওইটা কোনো শোনো নাই। এরপর দেখো 1 সেকেন্ডে তুমি কয়টা প্রবল শব্দ শুনবা? 2টা। আসো আমরা একটু উত্তরটা মিলাই। আসো আমরা আবার একটু এই সাউন্ডে ব্যাক করি। এবার দেখা লাগবে না, এবার জাস্ট শোনো। এবার তো তুমি পুরা ঘটনাটা বুঝবা, এই কারণে এবার আর দেখা লাগবে না। এবার আমরা কি করব, এবার আমরা পুরা ঘটনাটা জাস্ট মিলাবো। দেখো আমি একটাকে সেট করলাম 249, আরেকটাকে আমরা দেখো সেট করতেছি হচ্ছে 250। 250-এ আমরা সেট করলাম। বাপরে বাপ, কত হয়ে গেছে, কি ব্যাপার এটা? দেখছো 250 ডান। তার মানে বলো তো, দেখো উত্তর তোমরাই মিলাবা। দিলাম প্লে। এক সেকেন্ড পর পর আমি বিট শুনতেছি, 1 সেকেন্ড পর পর আমি বিট শুনতেছি। রাহাত 0.5 সেকেন্ড ধরে নেই, ক্যালকুলেশন করে পাইছি। 1 সেকেন্ড পর পর আমি বিট শুনতেছি। এবার দেখো 248 বানাই। বুঝতেছো বিটগুলি যে দ্রুত শুনতেছি, কারণ এখন ব্যবধান তো 0.5, আমরা দ্রুত শুনতেছি। মানে 1 সেকেন্ডে 2টা করে শুনতেছি। বুঝতে পারছো? 1 সেকেন্ডে কয়টা করে শুনতেছি? 2টা করে শুনতেছি। আবার যদি কমায় দেখাই তোমাকে, পার্থক্য যদি বাড়াই, পার্থক্য যদি 3 করি, দেখছো আরো দ্রুত শুনতেছি। মানে 1 সেকেন্ডে এখন 3টা করে বিট শুনতেছি। বুঝতে পারছো? দেখো পার্থক্য এখন 3। এখন তোমরা কিন্তু ক্যালকুলেশন বুঝে গেছো, 1 সেকেন্ডে 3টা করে বিট শুনতেছি। দেখছো? আমি যদি এই পার্থক্যটা আরো বাড়াই, তুমি 1 সেকেন্ডে আরো বেশি সংখ্যক বিট শুনবা। পার্থক্য যদি আমি 4 করি, 1 সেকেন্ডে তুমি 4টা বিট শুনবা, মানে আরো দ্রুত জিনিসটা হবে। দেখো আমি একটু করে দেখি। দেখছো 1 সেকেন্ডে আমরা 5টা করে বিট শুনতেছি। এটা কি বুঝতে পারছি? সো আমাকে একটু বলো, এই যে আমার f1 আর -f2, দেখছো ব্যবধান আমরা যত বাড়াইছি, ব্যবধানটা আমরা যত বাড়াচ্ছি আমরা তত তাড়াতাড়ি বিট শুনতেছি। ব্যাপারটা বুঝতে পারছো? ব্যবধান আমরা 5 করে ফেলছি, মানে 1 সেকেন্ডে আমরা কি করতেছি দেখো, 1 সেকেন্ডে তখন আমরা 5টা বিট শুনতেছি, মানে অনেক ঘন 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 বিট আসতেছে। মানে প্রত্যেক 0.12 সেকেন্ড পর পর কি করতেছে, একটা করে বিট আসতেছে। তাহলে এই যে আমরা ফর্মুলা যেটা বের করছি, এটাকে আমরা বুঝতে পারছি, যে আমরা টিটা বের করতেছি, যে আমরা কতক্ষণ পর আসলে এই বিটগুলি শুনবো। এবং দেখো আমরা এই জিনিসটাই করলাম, এই f1 আর f2 এর পার্থক্য আমরা যত বেশি বাড়াবো, f1 - f2 এটার পার্থক্য আমরা যত বেশি বাড়াবো, আমরা তত তাড়াতাড়ি কি করব, আমরা তত তাড়াতাড়ি বিটগুলি শুনবো। সবাই আমাকে একটু বলো যে পুরা জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার কিনা।
সবাই আমাকে একটু বলো যে পুরা বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার কিনা। ক্লিয়ার? এটা কি আমাদের কাছে ক্লিয়ার? এটা কি আমাদের কাছে ক্লিয়ার? তাহলে এবার একটু শোনো, তাহলে এবার একটু বোঝো, তাহলে এবার একটু বোঝো। এটা আশা করি বুঝতে পারছি যে আমরা আসলে কি বের করছি। এইবার একটু খেয়াল করে দেখো তো, এবার একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি বের করতে চাই, ধরো আমরা যদি এখান থেকেই বের করতে চাই, এখান থেকে বের করবো না, আমরা ধরো ফর্মুলা থেকে বের করি। ঠিক আছে, আমরা ধরো ফর্মুলা থেকে বের করি, আমরা ধরো ফর্মুলা থেকে বের করি। ঠিক আছে, তাহলে এবার একটু খেয়াল করো যে তুমি প্রথম একটা বিট শুনতেছো, ধরো প্রথম একটা বিট শুনছো কখন? 0 সেকেন্ড সময়ে। ঠিক আছে, 0 সেকেন্ড বা আমরা বলি জিরোতে। ঠিক আছে, আমি আর ক্যালকুলেশন দেখাইলাম না, ক্যালকুলেশন তো দেখাইছি। ধরো তুমি 2 নাম্বার বিটটা শুনছো, ধরো তুমি 2 নাম্বার বিটটা শুনছো। দেখো 2 নাম্বার বিটটা শুনছো তুমি 2n ডিভাইডেড বাই 2 ইন্টু f1 মাইনাস f2 সেকেন্ডে, তাই না? এটাই তো আমরা দেখছিলাম, 2 ইন্টু, মানে এই জায়গায় n এর ভ্যালু হচ্ছে 1, n এর ভ্যালু 1, প্রথমে n এর ভ্যালু 0, তারপর n এর ভ্যালু কত? তারপর n এর ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো আমি একটু বসাই দিই, যেহেতু এটা ওই যে 2 নাম্বারটা, n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এইরকম একটা টাইমে কি করছো? 2 ইন্টু 1, তাহলে এই 2 2 কাটা, তাহলে এটা কত আসবে? এটা আসবে 1 ডিভাইডেড বাই f1 মাইনাস f2, 1 ডিভাইডেড বাই f1 মাইনাস f2। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি দুইটা শব্দের মাঝখানে কতটুকু সময় ব্যবধান, ঠিক আছে, দুইটা শব্দের মাঝখানে সময় কতটুকু, শুধু সময় বের করা যায় নাকি অন্য কিছু নাম বের করা যায়? রিদম সরকার, নাম বলতে বুঝি নাই। আমরা মেইনলি কি করি? টাইমটা বের করি যে আমরা কতক্ষণ পর পর বিটটা শুনবো। তাহলে এবার যদি আমি বলি দুইটা উচ্চ শব্দ শোনার সময় ব্যবধান, সময় ব্যবধান এইটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে t2 মাইনাস t1, মানে 1 ডিভাইডেড বাই f1 মাইনাস f2 মাইনাস 0। আমি তো বুঝতে পারছি এটা আমরা কিভাবে পাইছি। এই জায়গায় আমরা বসাইছি n ইকুয়াল টু 0 আর এখানে বসাইছি n ইকুয়াল টু 1। এই যে পরপর দুইটা উচ্চ শব্দ, পরপর দুইটা উচ্চ শব্দ। আচ্ছা, এইবার তাহলে একটু হাসিবা আক্তার, অবশ্যই এগুলি নোট করতে হবে, এগুলি ইম্পর্টেন্ট। তাহলে এবার খেয়াল করো, তাহলে এদের ব্যবধান কত আসবে? এদের ব্যবধান আসবে 1 ডিভাইডেড বাই f1 মাইনাস f2। তাহলে আমাকে এই ভ্যালুটা মনে রাখতে হবে। এটা কার ভ্যালু? এটা হচ্ছে পরপর দুইটা উচ্চ শব্দ শোনার মাঝের সময়ের ব্যবধান, অর্থাৎ আমরা কতক্ষণ পরপর এক একটা উচ্চ শব্দ শুনবো বা প্রবল শব্দ শুনবো, এইটার সময় ব্যবধানটা আমরা বের করছি। মানে আমরা আসলে কি বের করছি? আমরা আসলে ডেল টি বের করছি। বুঝতে পারছি? আমরা আসলে কি বের করলাম? আমরা আসলে ডেল টি বের করছি। সবাই আমাকে একটু বলো এটা আমরা বুঝতে পারছি কিনা। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি কিনা? সবাই আমাকে এটা একটু বলো, সবাই আমাকে একটু এটা আগে একটু জানো যে এটা আমরা বুঝতে পারছি কিনা। এই ভ্যালুটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই ভ্যালুটা আমাকে একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা উচ্চ শব্দ নিয়ে আলোচনা করলাম। তাহলে এবার একটু আসো, আমি যদি নিঃশব্দ নিয়ে আলোচনা করি। নিঃশব্দ মানে এখন তুমি কি শুনবা না? এখন তুমি কোনো আওয়াজ শুনবা না, এখন তুমি কোনো আওয়াজ শুনবা না। এখন বলো তো, নিঃশব্দ যদি হয় তাহলে ওই লব্ধি বিস্তারের মান যেন কত হইতে হবে? লব্ধি বিস্তারের মান হইতে হবে 0। তাহলে দেখো আমি ক্যালকুলেশন নিজে করব না, বা আমরা ক্যালকুলেশন না করেও দেখো আমরা বলতে পারতেছি। তাহলে বলো তো এই নিঃশব্দের ক্ষেত্রে টি ইকুয়াল টু কত আসবে? দেখো যারা বুদ্ধিমান তারা কিন্তু বুঝে যাবা, তারা কিন্তু বলে ফেলতে পারবা এটা আসবে হচ্ছে 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু f1 মাইনাস f2। আমার কিন্তু আসলে কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, মানে ক্যালকুলেশন করলেও তুমি এটা পাবা। বাট ওই যে আমরা বুঝে গেছি যে একটা যদি জোর হয় আরেকটা কি হবে? আরেকটা হবে বিজোড়। একটা যদি জোর হয় আরেকটা কি হবে? আরেকটা হবে বিজোড়। ইয়াসমিন, প্রশ্নে কি আসবে ভাইবো না, আগে আগে কনসেপ্টগুলি বোঝো। প্রশ্নে তো আমরা যাব পরে, আমরা প্রশ্নে যাব, প্রশ্ন সলভ করার সময় দেখবা তুমি কি দেওয়া আছে কি দেয়া নাই। আগে কনসেপ্টটা তুমি বোঝো, কনসেপ্ট যদি তুমি বোঝো প্রশ্ন তুমি নিজে সলভ করতে পারবা। ঠিক আছে, এই কারণে আগে কনসেপ্টটা ভালো করে বোঝো। তাহলে দেখো এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো 1 ডিভাইডেড বাই 2 ইন্টু f1 মাইনাস f2 এর বিজোড়। বিজোড় গুণিতক পর পর আমরা এক একটা নিঃশব্দ শুনবো। আগেরটাই বলছে জোর, এটাই আমরা কি বলছি? এটাকে আমরা বলছি বিজোড়। t2 সময়ে 2 কাটাকাটি গেল কেন? কারণ রিদম উপরেও 2 ছিল নিচেও 2 ছিল। আমাদের ফর্মুলায় কি ছিল? 2n না,
আমাদের ফর্মুলায় ছিল 2n। সো আমরা এই যে এই উপরের 2 আর নিচের 2 কে আমরা কাটাকাটি করছি রিদম, বুঝতে পারছি? এই উপরের 2 আর নিচের 2 কে কাটাকাটি করছি, কাটাকাটি করে এই সিম্পল ফর্মেটে নিয়ে আসছে। ঠিক আছে, কিসের জন্য? এই সময় ব্যবধানটা বের করার জন্য, এই সময় ব্যবধানটা বের করার জন্য। সবাই আমাকে একটু বলো যে এইটা আমরা বুঝতে পারছি কি না, এইটা আমরা বুঝতে পারছি কি না? 2n হবে না? না, এটা 2n প্লাস 1 বিজোড় সংখ্যা। এটা আমরা কি করতেছি? এটা আমরা উচ্চ শব্দ বের করি নাই, এটা আমরা শুনছি 0, তার মানে এটা কি? এটা হচ্ছে আমার নিঃশব্দ, মানে কি এই পুরা যেটা আছে তার বিজোড় গুণিতক। বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি আমরা? সবাই আমাকে একটু বলো যে এটা আমাদের ক্লিয়ার কিনা। তাহলে এইটাকেও আমাকে কি করতে হবে? এইটাকেও আমার ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে, এটাকেও আমার কি করতে হবে? ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে। ক্লিয়ার? সো সবাই আমাকে একটু বলো যে এইটা আমাদের জন্য ক্লিয়ার কি না। এটা কি ক্লিয়ার সবার এই পর্যন্ত? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে এবার আসো আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস বের করব। এবার আমরা ইম্পর্টেন্ট যে জিনিসটা বের করব সেটাকে আমরা বলতেছি হচ্ছে বিট সংখ্যা। পরীক্ষার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবার আমরা কি বের করতে চাচ্ছি? এইবার আমরা বিট সংখ্যা বের করতে চাচ্ছি। বিট সংখ্যা মানে একদম সিম্পল, 1 সেকেন্ডে যতগুলি বিট শুনবো, 1 সেকেন্ডে যতগুলি বিট শুনবো সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি কি? সেটাকে আমরা বলতেছি বিট সংখ্যা। তার মানে কি 1 সেকেন্ডে যতগুলি 1 সেকেন্ডে যতগুলি আমরা বিট শুনবো, 1 সেকেন্ডে আমরা যতগুলি বিট শুনবো সেটাকেই আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি বিট সংখ্যা। তাহলে এবার তোমরা আমাকে একটু বলো তো, আমরা যখন এই মানে এক্সাম্পলে যাই, আমরা একটু এক্সাম্পলে যাই। এই যে এক্সাম্পলে কই জানি ছিল, এই এক্সাম্পলের স্লাইড কই গেল? আমি আসতেছি আবার। এক্সাম্পলের স্লাইড এই যে এই দুইটা স্লাইডে থাকো, দেখো এই ঘটনায় আমরা কি দেখছিলাম? এই ঘটনায় আমরা আগে কি কিউ নাকি এ, f1 মাইনাস f2, কোন জায়গায় f1 মাইনাস f2? কিউও না এও না, এগুলি 2 লিখছি আমরা। এতই আমার হাতের লেখা বাজে, এগুলি 2 লেখা। ঠিক আছে, এটা 2 লেখা, এটা 2। কেন তুমি অন্য কিছু ভাববা? এই যে এটাকে 2 যদি হয় এটাও কি? এটাও 2, এটা 2। অন্য কিছু ভাবতেছো কেন? তাইলে এবার একটু খেয়াল করো, দেখো এক্সাম্পল দুইটার দিকে একটু তাকাও, এক্সাম্পল দুইটার দিকে একটু তাকাও, যেটা আমরা ক্লাসের শুরুতে একটু দেখছি। দেখো প্রথম এক্সাম্পলে, এই প্রথম এক্সাম্পলে আমরা দেখছিলাম কি 1 সেকেন্ড পর পর আমরা বিট শুনি, বা 1 সেকেন্ডে কয়টা বিট শুনি? 1 সেকেন্ডে একটা বিট শুনি। 1 সেকেন্ডে আমরা কয়টা করি? 1 সেকেন্ডে আমরা t1 এর সময় 2 কাটাকাটি। রিদম হালদার, t1 এর ক্ষেত্রে তো উপরে বসছে 0 বাই সামথিং, মানে তো পুরাটাই 0। রিদম ক্যালকুলেশন কেন কমপ্লেক্স করতেছো? বা এটা না বোঝার কি আছে? খেয়াল করো, আমি যখন চলে গেলাম, আমি যখন এইখানে বের করছি, দেখো t1 এর ক্ষেত্রে n এর ভ্যালু তো 0, আর তুমি যখন উপরে 0 বসাবা, 0 বাই সামথিং মানে কি? 0 বাই সামথিং মানে 0। এই যে সরাসরি লিখে দিচ্ছি 0, মানে ফর্মুলা লিখি নাই। উপরে কি ছিল? 2 ইন্টু n না, 2 ইন্টু 0 ডিভাইডেড বাই সামথিং সামথিং যাই থাকুক, এটা ইকুয়াল টু কি হয়ে যাবে? এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে না? এই যে 0 লিখছি, বুঝতে পারছি? আসুন আমরা যেখানে ছিলাম, এক্সাম্পল 1 এ কেউ কি বলতে পারবা বিট সংখ্যা কত? এক্সাম্পল 1 এ বিট সংখ্যা হচ্ছে 1। কেন? কারণ 1 সেকেন্ডে তুমি একটা বিট শুনছো। 1 সেকেন্ডে কি করছো? 1 সেকেন্ডে একটা বিট শুনছো। বলো তো এক্সাম্পল 2 তে বিট সংখ্যা কত? দেখো এইখানে বিট সংখ্যা হচ্ছে 2। 1 সেকেন্ডে তুমি 2টা করে শব্দ শুনছিলা, পু পু পু, এরকম করে কয়টা শব্দ শুনছিলা? 2টা। ঠিক একইভাবে যখন পার্থক্য 3 ছিল তখন কিন্তু বিট সংখ্যা কত হয়ে গেছিল? দেখো এক্সাম্পল 3 হিসাবে যদি আমি আনি, এক্সাম্পল 3 তে আমি আর লিখলাম না, কারণ একটা ছিল হচ্ছে 250, আরেকটা ছিল কত? আরেকটা ছিল হচ্ছে 247। দেখো তো এই ক্ষেত্রে বিট সংখ্যা ছিল কত? এই ক্ষেত্রে বিট সংখ্যা হচ্ছে 3, তাই না? এটা নিয়ে কি কারো কোনো আপত্তি আছে? এগুলি তো আমরা নিজের কানে শুনছি, তাই না? নিজের কানে শুনছি, এটা তো বিশ্বাস করতে কোনো সমস্যা নেই। এই জায়গায় আমরা 1 সেকেন্ডে 3টা বিট শুনছিলাম। তাহলে এইবার তোমরা আমাকে একটু বলো তো, দেখো তো এই 3টা কার সাথে মিলে যাচ্ছে? দেখো তো f1 আর f2 এর ব্যবধান যত, বিট সংখ্যা তত। দেখো f1 আর f2 এর ব্যবধান যত, বিট সংখ্যা তত। সেম ভাবে খেয়াল করে দেখো,
F1 আর F2 এর ব্যবধান যত, বিট সংখ্যা তত। সেম ভাবে তুমি খেয়াল করো, F1 আর F2 এর ব্যবধান যত, বিট সংখ্যা তত। এটা কি বুঝতে পারছি? তাহলে দেখো আমরা এক কথায় লিখে দিতে পারি, তার মানে বিট সংখ্যা বের করার একটা ফর্মুলা, বিট সংখ্যা এইটা ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে F1 মাইনাস F2। F1 মাইনাস F2 আমরা ধরে নিচ্ছি কি, আমরা ধরে নিচ্ছি F1 হচ্ছে বড় আর F2 হচ্ছে ছোট। অনেক সময় এই ফর্মুলাটাকে এইভাবে লেখে, মডুলাস অফ F1 মাইনাস F2। মানে তুমি যদি ছোটটা থেকে বড়টা বিয়োগ করো তাহলে তো নেগেটিভ সাইন আসবে, এই কারণে আমরা এটাকে কি করছি, মডুলাসে দিছি। সো ফর্মুলাটা এইভাবেও লেখা থাকতে পারে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে বিট সংখ্যা মানে F1 মাইনাস F2, বা আরো একভাবে আমরা বলতে পারি, এটাকে আরো একভাবে বলতে পারি যে F1 ডিফারেন্স F2, অর্থাৎ F1 আর F2 এর ডিফারেন্সটা নিতে হবে। যে কোনো একভাবে আমরা লিখে ফেলতে পারি, ঠিক আছে? এটা মডুলাস দিয়ে লিখছি, এটা পার্থক্য দিয়ে লিখছি। মাথায় রাখবে এইভাবে লেখা মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। আর আমরা ডিরেক্ট যখন F1 মাইনাস F2 লিখছি তখন আমরা ধরে নিছি F1 বড় F2 ছোট। ক্লিয়ার? বিট সংখ্যা বের করা বুঝতে পারছি? বলো, বিট সংখ্যা বের করা বুঝতে পারছি কি না? তার মানে কম্পাঙ্কের পার্থক্য যত হবে বিট সংখ্যা হবে তত, কম্পাঙ্কের পার্থক্য যত হবে বিট সংখ্যা হবে তত। যদি বুঝে থাকি তাহলে এবার একটু আসো আমরা একটু সামনে আগাই। এবার আমরা একটা কনসেপ্ট দেখব, ঠিক আছে? এবার আমরা একটা কনসেপ্ট দেখব, যেই কনসেপ্টটা আমাদের কোথায় কাজে লাগবে, যেই কনসেপ্টটা আমাদের ম্যাথ করতে গেলে কাজে লাগবে, যেই কনসেপ্ট আমার কোথায় কাজে লাগবে, ম্যাথ করতে গেলে কাজে লাগবে। আচ্ছা, তার আগে আমি একটু বিটের ব্যবহার নিয়ে বলি, তার আগে আমরা একটু বিটের ব্যবহার নিয়ে বলি যে আমরা এই বিটকে কোথায় ব্যবহার করতে পারি। কোন প্রতীক আছে? আচ্ছা হাসিবা, অনেক সময় বিট সংখ্যাকে আমরা এই বড় হাতের এন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? অনেক সময় বিট সংখ্যাকে আমরা এই বড় হাতের এন দিয়ে প্রকাশ করি, বা তুমি সরাসরি বিট সংখ্যা লেখো, কোনো সমস্যা নাই। এবার দেখো, আমাকে তো বুঝতে হবে যে একটা জিনিস যে শিখলাম, একটা জিনিস যে শিখলাম এটার ব্যবহারটা কোথায়। একটু ভালো করে খেয়াল করো। কেউ কি কখনো গিটার বাজাইছো? কেউ কি কখনো গিটার বাজাইছো? দেখবা যারা গিটার বাজায় তাদের মাঝে মাঝে টিউন করা লাগে, তাদের মাঝে মাঝে কি করা লাগে, টিউন করতে হয়, ঠিক আছে? দেখবা তারা মাঝে মাঝে ওই গিটারের তারকে সামনে দেখবা 6টা নব আছে, ঠিক আছে? এই যে গিটার তো ধরো এইরকম একটা কিছু, ঠিক আছে? গিটার রাখতে গিয়ে ধরো এই কি বলে ভায়োলিন রাখলাম, সো দেখবে এই জায়গায় কিছু নব আছে, ঠিক আছে? এই জায়গায় এরকম কিছু নব আছে। সো এটাকে বলে কি, এটাকে বলে হচ্ছে গিটারকে টিউনিং করে বা টিউন করে। দেখবে এগুলিকে ঘুরায় অথবা কমায়, এগুলিকে বাড়ায় অথবা কমায়। কেউ যদি গিটার বাজাইতে পারো সে কিন্তু অবশ্যই দেখবা তুমি গিটারকে মাঝে মাঝে কি করতে হয়, টিউন করতে হয়। এখন দেখবা তারা টিউন করার সময় অনেক সময় মোবাইলের অ্যাপ ইউজ করে, মোবাইলের অ্যাপ ইউজ করে। দেখো ধরো তুমি গিটার দিয়ে যখন একটা পারফেক্ট সাউন্ড পাইতে চাও, মানে কি চাও, তুমি চাও এই গিটার থেকে যেন ফিক্সড একটা কম্পাঙ্ক বের হয়, বা গিটারের একটা নির্দিষ্ট তার থেকে তুমি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের সাউন্ড চাও। ফর এক্সাম্পল তুমি এই তার থেকে, তুমি ধরো কথার কথা, তার থেকে তুমি 100 হার্টজের একটা সাউন্ড পাইতে চাও। এখন তোমার কমন সেন্স কি বলে, এই তারটাকে কেউ যদি ঢিলা বা লুজ করে দেয় তাহলে এই কম্পাঙ্কটা কখনো বাড়তে বা কমতে পারে। কারণ দেখো তুমি একটা তারকে টান টান করে যদি বাজাও, এটা কি করবে, এটার কম্পাঙ্কটা বাড়বে বা কমবে। তুমি জানো যে এটা পারফেক্ট, আমি ধরে নিলাম ফর এক্সাম্পল 100 হার্টজ দিয়ে যদি তুমি ওই গিটারটার ওই তারকে বাজাও, তুমি একটা সুন্দর সাউন্ড শুনবা। কথার কথা, এটা যদি কখনো ঘুরে বেড়ে বা কমে, এটা ধরো কখনো ধরো হয়ে গেল 105 হার্টজ, অথবা হয়ে গেল 95 হার্টজ। অর্থাৎ কথার কথা, কম্পাঙ্কটা যদি এরকম ভাবে চেঞ্জ হয়ে যায়, তুমি কি এই তার থেকে বা তুমি এই গিটার থেকে কি পারফেক্ট সাউন্ড পাবা? পারফেক্ট সাউন্ড পাবা না। তাহলে অবশ্যই তোমাকে গিটার বাজানোর আগে কি করতে হবে, এটাকে টিউনিং করে নিতে হবে, অর্থাৎ সাউন্ডটাকে পারফেক্ট করে নিতে হবে, রাইট? এখন দেখো এটাকে আমরা কিভাবে পারফেক্ট করি। ধরো কথার কথা, তুমি একটা সুর শলাকা নিয়ে আসছো। কি নিয়ে আসছো? সুর শলাকা নিয়ে আসছো। এখন এই সুর শলাকাটা নিয়ে আসছো তুমি 100 হার্টজ কম্পাঙ্কের। ব্যাপারটা একটু বোঝো। তুমি এবার কি করলা, সুর শলাকা থেকে একটা সাউন্ড তৈরি করছো। তার মানে সুর শলাকা থেকে কত সাউন্ড হইল, 100 হার্টজ। তোমার গিটারের তারটা যদি পারফেক্ট অবস্থায় থাকে তাহলে তোমার গিটারের তারটাও কত কম্পাঙ্ক তৈরি করবে, পারফেক্ট অবস্থায় থাকলে 100 হার্টজ কম্পাঙ্ক তৈরি করবে। তাহলে তুমি কি কোনো বিট শুনবা? তুমি কিন্তু কোনো বিট শুনবা না। তাহলে দেখো, তুমি যদি কোনো বিট না শোনো, তুমি ভাববা আমার গিটারের তারটা পারফেক্ট আছে, সাউন্ডটা ঠিকঠাক আছে। বাট তুমি যদি দেখো তুমি কোনো কম্পাঙ্ক শুনতেছো,
তুমি কি করতেছো, তুমি কোনো কম্পাঙ্ক শুনতেছো, অর্থাৎ এই দুইটার ব্যবধান আছে, মানে তুমি কোনো বিট শুনতেছো। বিট শোনা মানেই কি, বিট শোনা মানেই এরা কিন্তু কাছাকাছি কম্পাঙ্কে আছে, বাট এদের কম্পাঙ্কটা কিন্তু কি করে নাই, এদের কম্পাঙ্কটা কিন্তু ম্যাচ করে নাই। তখন আমরা কি করি, এই তারটাকে একটু ঘুরায় বা বাড়ায় বা কমায়, তখন আমরা কি করি, আমরা চাই যেন বিট না শুনতে পাই। বিট না শুনতে পারা মানে কি, এটা পারফেক্ট 100 হার্টজে চলে আসছে। তাহলে বিটের একটা ব্যবহার কি বুঝতে পারছি? সবাই আমাকে একটু বলো, এই বিটের একটা ব্যবহার আমরা বুঝতে পারছি কি না? সবাই আমাকে একটু বলো, বিটের একটা ব্যবহার আমরা বুঝতে পারছি কিনা। ক্লিয়ার এটা? আচ্ছা, হ্যাঁ। এই যে ইয়াসমিন একটা ডায়লগ দিয়ে দিচ্ছে যে যারা তাইলে গান গায় তারাও ফিজিক্স জানে, শুধু আমরা জানি না। ঠিক আছে, ওই যে আমরা গতদিন বলছিলাম না যে বাসের হেল্পার ফিজিক্স জানে, মুরগিওয়ালা ফিজিক্স জানে, রিক্সাওয়ালা ফিজিক্স জানে, তাহলে আজকে আরেকজন জানলাম যে একজন যে মিউজিশিয়ান সেও ফিজিক্স জানে। জানে না কে? জানে না শুধু আমরা। ঠিক আছে, তাইলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে মানে আমরা একটা বিটের ব্যবহার বুঝছি। তারপর এবার একটু খেয়াল করে দেখো বিটের আরো একটা ব্যবহার দেখো। অনেক সময় খনির ভিতর, খনি মানে বোঝো যে কয়লার খনি বলে, তেলের খনি বলে, মাটির নিচে যে, বা স্বর্ণের খনি বলে যে, সো এই যে স্বর্ণের যে খনি আছে, অনেক সময় খনির বাতাস দূষিত হয়ে যায়। ঠিক আছে, কোনো একটা খনির বাতাস দূষিত কিনা, দূষিত কিনা এইটা জানার জন্য আমরা বিট ব্যবহার করি। ঠিক আছে, দেখো ধরো এটা হচ্ছে সেই খনিটা, ঠিক আছে, এটা মাটির নিচে, ধরো এটা হচ্ছে খনি আর এটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট। দেখো খনির বাতাসটা যদি বিশুদ্ধ থাকে, তাহলে দেখো খনির বাইরে যেমন বাতাস, খনির ভেতরও একই রকম বাতাস, দুই জায়গায় একই বাতাস যদি বাতাসটা বিশুদ্ধ থাকে। তাহলে দেখো তুমি যদি এইখান থেকে একটা সাউন্ড পাঠাও, একটা সাউন্ড পাঠাইছো, খনির ভিতরে গেছে, ওইখানেও একই বাতাস পাইছে, তাহলে খনির ভেতরেও তোমার সাউন্ডটা একইভাবে কম্পিত হবে। তাহলে খনির বাইরেও যেই কম্পাঙ্ক, খনির ভেতরেও একই কম্পাঙ্ক। তুমি কি কোনো বিট শুনবা? তুমি কিন্তু কোনো বিট শুনবা না। বুঝতে পারছি? তুমি কিন্তু কোনো বিট শুনবা না, একদম সিম্পল জিনিস। এইবার ধরো খনির বাতাসটা বিশুদ্ধ মানে দূষিত হয়ে গেছে, খনিতে তো অনেক ধরনের গ্যাস জন্মায়, সেটা কি করতে পারে, দূষিত হয়ে যেতে পারে। এখন খনির ভেতরের বাতাসটা যদি দূষিত হয়ে যায়, ভালো করে বুঝছো, খনির ভেতরের বাতাসটা যদি দূষিত হয়, তাহলে তুমি বাইরে থেকে যেই তরঙ্গটা পাঠাইছো, খনির ভেতরে ঢোকার পর ওইটার কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, যেহেতু বাতাসটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? বাতাসের ঘনত্বটা চেঞ্জ হয়ে গেছে, সো কম্পাঙ্কটা কি হবে, কম্পাঙ্কটা চেঞ্জ হবে। তাহলে দেখো খনির বাইরের বাতাস আর খনির ভেতরের বাতাসের কম্পাঙ্ক এখন সেম নাই, তার মানে এখন তুমি কি শুনবা, বিট শুনবা। তাহলে দেখো আমি বিট শুনতে পারতেছি কিনা এইটার অনুযায়ী আমি কিন্তু ডিসিশন নিতে পারবো যে আমার কোনো খনির ভেতরে বাতাসটা কি বিশুদ্ধ আছে নাকি এটা দূষিত হয়ে গেছে। তাহলে বিটের আরেকটা ব্যবহার কি সবাই বুঝতে পারছি? সবাই আমাকে একটু বলো যে বিটের আরেকটা ব্যবহার বুঝতে পারছি কিনা। এগুলি কিন্তু খ নাম্বারের প্রশ্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলি কিন্তু খ নাম্বারের প্রশ্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বিটের দ্বিতীয় ব্যবহারটা বুঝতে পারছি, ক্লিয়ার এটা? বলো, খনি নিরেট থাকে না? আচ্ছা দেখো আয়েশা আক্তার, খনি যদি নিরেট থাকতো মানুষ ঢুকতো কোন দিক দিয়ে, তাই না? খনির ভেতর তো মানুষ একটা গর্ত টর্ত করে, মানে ধরো খনি না বলে বলি একটা গুহা, গুহা তো বোঝো, সোর ভেতরে তো মানুষ ঢুকতে হয়। সো খনি যে বলো এটা তো কেটে কেটে বের করে, বা মানুষের তো জায়গা থাকে, বুঝতে পারছো? সো ওই জায়গায় যদি নিরেট থাকে মানুষ ঢুকবে কই? তুমি ভাবো খনিটা নিরেট, মানুষ কই ঢুকবে, তাই না? সো সবাই আমাকে একটু বলো যে এই দ্বিতীয় এক্সাম্পলটা আমরা বুঝতে পারছি কিনা। এইবার একটু আসো আমরা একটু এক্সাম্পল থেকেই আসি, এই এক্সাম্পল থেকে আমরা একটু বুঝি। দেখো আমার ব্যবধানটা কত আছে বর্তমানে, ব্যবধান আছে বর্তমানে 5। তাহলে বলো তো বিট সংখ্যা কত? বিট সংখ্যা 5। আসো আমরা একটু মিলাই দেখি যে বিট সংখ্যা 5 কিনা। পাঁচ। ব্যবধান কমাইছে, বিট সংখ্যা কমছে, রাইট? 3টা। এখন বিট সংখ্যা কত? এখন বিট সংখ্যা 3। বিট সংখ্যা আরো বাড়ছে, এখন বিট সংখ্যা শুনতেছি কয়টা? 7টা, রাইট? পার্থক্য কত? 7। বিট সংখ্যা কয়টা এখন? 7টা। 9টা, রাইট? আরো বাড়ছে। কিন্তু দেখো আমি পার্থক্য যত বাড়াচ্ছি এই বিটটা তোমার কাছে তত অস্পষ্ট হয়ে যাচ্ছে না? আরো বাড়াই দিলাম, এখন কি আর বিট লাগতেছে?
এখন কি আর বিট লাগতেছে? এখন কিন্তু সাউন্ডটা একই লেভেল মনে হচ্ছে। কেন? কারণ পার্থক্য অনেক বেশি বাড়াই দিচ্ছি। আবার যদি আমি পার্থক্যটা কমাই, রাইট? এবার আসো এই ঘটনাটা আমরা একটু ব্যাখ্যা দিই। ঠিক আছে, এই ঘটনাটা আমরা একটু ব্যাখ্যা দিই। দেখো, পার্থক্য যদি অনেক বেশি হয়ে যায়, আমরা একটা জিনিস জানি না, আমাদের শ্রাব্যতার একটা সীমা আছে। আমাদের শ্রাব্যতার একটা সীমা আছে। এসএসসির সময় আমরা এই ধরনের ম্যাথ করছি। ঠিক আছে, যে একটা সাউন্ড যখন আমাদের কানে আসে, সেই সাউন্ডটা 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের কানে থেকে যায়, রাইট? যেমন আমরা যখন কোনো একটা কিছু চোখে দেখি, সেইটা যেমন আমাদের 0.1 সেকেন্ড পর্যন্ত চোখে থাকে, সেম ভাবে আমরা যখন কোনো একটা সাউন্ড শুনি, সেটাও কিন্তু 0.1 সেকেন্ড পর্যন্ত সাউন্ডটা আমাদের কি করে, কানে থাকে। আচ্ছা ইয়াসমিন, তোমরা হয়তো এই জায়গায় শুনতে পাও নাই, বাট আমি যখন হচ্ছে এইখানে আমি স্টুডিওতে বসে শুনছি, বুঝছি তোমরা শুনতে পাও নাই কারণ সাউন্ডটা তখন অনেক লো হয়ে গেছিল। ঠিক আছে, হয়তো তোমরা মানে এই মাইক্রোফোনে শুনতে পাও নাই, বাট আমি শুনছি। সো তোমরা নিজেরা নিজেদের কম্পিউটার হোক বা মোবাইলে হোক নিজেরা একটু প্লে করে দেখো, তুমি যখন বাড়াবা, সো বিটটা দেখো এত দ্রুত হচ্ছে, তুমি কিন্তু তখন ওইটা শুনতে পাচ্ছ, মানে বিট হিসাবে শুনতে পারতেছো না, তুমি ফিক্সড একটা সাউন্ড, ফিক্সড একটা কম্পাঙ্ক শুনবা। কেন? কারণ একটা বিট আসলো কানে, ওই বিটের রেশ থাকতে না থাকতেই আরেকটা বিট আসছে, আরেকটা আসছে, আরেকটা আসছে। তাহলে তুমি কি আর গ্যাপটা বুঝতে পারবা? তুমি কিন্তু এই গ্যাপটা আর বুঝতে পারবা না। বুঝতে পারছো? ওই যে আমাদের শ্রাব্যতার তো একটা লিমিট আছে। সো অনেক দ্রুত তোমার বিটগুলি আসতেছে, কারণ এদের মাঝখানে সময় ব্যবধানটা অনেক কম। একটার পর একটা শব্দ তোমার কানে আসতেছে। যেহেতু এই ব্যবধানটা মানে অনেক কম হয়ে গেছে, এই কারণে কিন্তু এখন আমরা আর বিট শুনবো না। এই কারণে খেয়াল করে দেখো, আমাদের সংজ্ঞাতেই কিন্তু বলা ছিল কম্পাঙ্ক দুইটার পার্থক্য থাকবে, বাট কম্পাঙ্ক দুইটার কিন্তু আবার খুব বেশি পার্থক্য থাকা যাবে না। আমি এক্সাক্ট ভ্যালুটা ভুলে গেছি, আচ্ছা দেখি স্লাইডে আছে কিনা, যদি থাকে আমি এক্সাক্ট একটু ভ্যালুটা বলে দেই। এই ভ্যালুটা তোমরা একটু এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে, যে F1 এবং F2 এর মাঝখানে সর্বোচ্চ কত ব্যবধান থাকলে আমরা বিট শুনবো। বুঝতে পারছি? সর্বোচ্চ কত ব্যবধান থাকলে আমরা বিট শুনবো। এগুলি তো আমরা সব দেখছি, এগুলি ক্যালকুলেশন তো আমরা সব দেখছি। ঠিক আছে, ক্যালকুলেশন তো আমরা সব দেখছি। জাস্ট আমি একটু বলি, দেখি এখানে কি আছে কিনা, যদি না থাকে আমি ভ্যালুটা দরকার হলে নেক্সট বলে দিব। আমি আমার বর্তমানে এখন মনে পড়তেছে না যে এদের মাঝখানে সর্বোচ্চ কতটুকু পার্থক্য পর্যন্ত আমরা বিট শুনবো। আচ্ছা, বিটের ব্যবহারিক প্রয়োগ নিয়েও আমরা আলোচনা করছি, ঠিক আছে না? ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে একটু বলে দিব যে সর্বোচ্চ পার্থক্যটা কত থাকলে আমরা কি করব, আমরা এই জিনিসটা আমরা শুনবো। সাউন্ড আস্তে আসে কেন? কারণ ওই যে ওই ক্ষেত্রে বিস্তারটা অনেক বেশি কম হয়ে যাচ্ছে, যাওয়ায় তীব্রতাটা কি হয়ে গেছে, তীব্রতাটা অনেক বেশি কম হয়ে গেছে। বুঝতে পারছে সবাই? ঠিক আছে, সবাই আমাকে একটু বলো যে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, বলো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা। ঠিক আছে, আর স্লাইডে আমি যেই ক্যালকুলেশন গুলি করছি বা যেগুলি করছি এই সব কিছু আছে। আর যারা হচ্ছে অ্যাপটার না তো ওয়েবসাইটের নাম জানতে চাচ্ছ, আমি একটু ওয়েবসাইটটার নাম বলে দিই। যে দেখো এইচজেড মানে হার্জ, এইচজেড জেনারেটর, এই যে এইচজেড জেনারেটর, শুধু এইটা না, তুমি আসলে মানে গুগলে গিয়ে মানে ফ্রিকোয়েন্সি জেনারেটর লিখে সার্চ দিবা। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি জেনারেটর লিখে সার্চ দিলে তুমি অনেক কিছু পাবা। এই যে ফ্রিকোয়েন্সি জেনারেটর লিখে সার্চ দিয়ে দেখো, ইভেন মোবাইল অ্যাপ আছে, অনেক মোবাইল অ্যাপ আছে। তুমি যদি মোবাইল অ্যাপেও দেখতে চাও, মোবাইল অ্যাপ দিয়েও পসিবল। সো তুমি মোবাইল অ্যাপে গিয়ে মানে অ্যাপ স্টোরে গিয়ে ফ্রিকোয়েন্সি জেনারেটর লিখে সার্চ দিবা, তাহলেও তুমি পেয়ে যাবা। ঠিক আছে, আমি দেখাইছি তোমাদের এইচজেড জেনারেটর, এইটা দিয়ে দেখো এরকম অনেক আছে। এই যে গুগল প্লে স্টোরেও তোমরা কি পাবা, এরকম ফ্রিকোয়েন্সি সাউন্ড জেনারেটর পাবা। নিজেরাই এইরকম ফ্রিকোয়েন্সি দিয়ে দেখবা, আরো ভালোভাবে অবজার্ভ করতে পারবা। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি, যেহেতু টাইম শেষের দিকে। এখন আমরা ম্যাথ শুরু না করি, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ যেটা করব সেটা হচ্ছে বিটের ম্যাথ করব। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বিটের ম্যাথ করব একদম ফ্রেশ মাইন্ড নিয়ে, যেটা এখন অনেকক্ষণ পর্যন্ত ক্লাস করে ফেলছো। সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা কি করব, আমরা বিট সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। ওকে,
তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবার সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।